লাইভ স্ট্রিমে যা। আচ্ছা, লাইভ শুরু হয়ে গেছে সমেত। ও, সকলকে আজকের এই আয়োজনে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। আমি সুমেত চাকমা, আজকের এই আয়োজনের সঞ্চালক। আজ আমরা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ এবং সময়োপযোগী বিষয় নিয়ে একত্রিত হয়েছি। আমাদের বিষয় আজকের সিএসটি হায়ার স্টাডিজ গ্রুপের এই পেজ থেকে আজকের যে বিষয় সেটি হচ্ছে চায়না উচ্চশিক্ষার সুযোগ, প্রস্তুতি, পরিকল্পনা এবং একই সাথে করণীয় কি হবে। আজকের এই আয়োজনের মাধ্যমে আমরা চেষ্টা করব চায়নায় উচ্চশিক্ষা সম্পর্কে একটি পরিষ্কার ধারণা তুলে ধরতে, বিশেষ করে কিভাবে প্রস্তুতি নিতে হয়, কি ধরনের পরিকল্পনা থাকা উচিত এবং ভবিষ্যতে শিক্ষার্থীদের জন্য করণীয় বিষয়গুলো কি হতে পারে। যারা চায়নায় পড়তে আগ্রহী তাদের জন্য এটি হতে যাচ্ছে একটি দিক নির্দেশনামূলক এবং সহায়ক সেশন। তো আপনাদের যে কোনো ধরনের প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে আপনারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। তো একই সাথে আমরা যোগাযোগ ত্রুটির কারণে লাইভে আসতে দেরি হওয়ার কারণে আমি আহ, ক্ষমা প্রার্থনা করছি। আমাদের একটু দেরি হয়ে গেছে ইতিমধ্যে, তো আমি আর কথা বাড়াবো না। আমি আজকে যে চারজন আমাদের উপস্থিত হয়েছেন সিনিয়র দাদা, তো তাদের কাছ থেকে তাদের অভিজ্ঞতা, চায়নায় পড়াশোনা করার অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাইবো। প্রথমেই আমি আহ, আমার বলতে গেলে যদি পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলি, আমার একদম বিশ্ববিদ্যালয়ের বড় ভাই ছিলেন প্রভাকর দা। তো প্রভাকর দা বর্তমানে উনিও চায়নায় পড়াশোনা করছেন, তো উনার অভিজ্ঞতা জানতে চাইবো। উনার আহ, অভিজ্ঞতার আলোকে যদি উনি চায়নায় পড়াশোনা করার মান কিরকম এবং একই সাথে উনি কেন চায়নাতেই পড়াশোনা করার যে আগ্রহ সেটা উনি আহ, কোথা থেকে পেয়েছিলেন সেগুলো সম্পর্কে জানতে চাইবো। প্রভাকর দা। প্রভাকর দা, আপনাকে আমরা শুনতে পাচ্ছি না ভালো মতো, একটু যদি মাইকটা একটু একটু শোনা যাচ্ছে না। প্রভাকর তার মনে হয় একটু সাউন্ডে সমস্যা হচ্ছে। ওকে, তাহলে প্রভাকর তা একটু নিশ্চয় পরে বলবেন। তো এই মুহূর্তে আমি আসতে চাই উসাইদার কাছে। তো উনি একজন সাবেক শিক্ষার্থী হিসেবে উনার অভিজ্ঞতা যদি আমাদের মাঝে তুলে ধরেন, উনার চায়নার অভিজ্ঞতা। উসাইদা। আহ সবাইকে শুভেচ্ছা। আহ, শোনা কি যাচ্ছে ভয়েস কি? হ্যাঁ, শোনা যাচ্ছে দাদা, আপনাকে শোনা যাচ্ছে। আচ্ছা। আহ, এইখানে তো আসলে মানে চায়নায় যে পড়াশোনা, হ্যাঁ, তো এই বিষয়ে এটা আমাদের আমার চাইতে ওই যে এখন মানে ওই এক্সিস্টিং এখন স্টিল যারা পড়াশোনা করছে ওদের দিয়ে শুরু করলে ভালো হয় না? আমরা আসলে প্রথমত দাদা আপনার চায়নার অভিজ্ঞতাই জানতে চাই আসলে। তো আমরা আমরা জানি যে অনুজ দা ইতিমধ্যে উনার ফেসবুক পেজের মাধ্যমে উনি আসলে অনেক ধরনের প্রস্তুতিমূলক আ- আলোচনা উনি করেন। তো আপনার ওভারঅল আমি আপনি শুধু আপনার অভিজ্ঞতা কেমন ছিল সেটুকুই আসলে জানতে চাই মূলত। আচ্ছা, তাহলে একটু আমার এক্সপেরিয়েন্সটা একটু বলি। সেটি হচ্ছে আম, প্রথমত তো এখানে মানে আমরা যখন চাইনার স্কলারশিপ বিষয়ে যদি কথা বলতে যাই, তাহলে আহ, প্রথমে এই যে বিষয়টি বলতে হয় সেটি হচ্ছে যে আমার এক্সপিরিয়েন্স থেকে আর কি আহ, চায়নায় কি ধরনের স্কলারশিপ দেয় বা হচ্ছে মানে কিভাবে অ্যাপ্লাই করতে হয়, কি কি ডকুমেন্টস লাগে বা কি কি ডকুমেন্ট সাবমিট করতে হয়, তো ওখানকার মানে এই স্কলারশিপ পাওয়ার পর এখানকার অ্যাডভান্টেজেস কি বা ডিসঅ্যাডভান্টেজেস কি, সুবিধা অসুবিধা। তো এই
এই বিষয়গুলো পাশাপাশি হচ্ছে যখন আমরা চায়না থেকে পড়াশোনা শেষ করি, তো এরপর কি ধরনের আমাদের জব অপরচুনিটি বা আমরা যদি মানে নতুন কোনো দেশে পড়তে যাই, তাহলে তো স্বভাবতই সবার একটা আগ্রহ থাকে যে পড়াশোনার পাশাপাশি পড়াশোনার পর জব করে ওই দেশে থাকা যাবে কিনা, পিআর এই বিষয় সবকিছু মিলে আর কি। তো আমার যে এক্সপিরিয়েন্সটা হয়েছে সেটা হচ্ছে আমার প্রথম দিকে ভালো ছিল। ডিউ টু ওই কোভিড-19 এর কারণে একটু শেষের দিকে আমার খুব সমস্যায় পড়ছিল আর কি। তো ওই সুমেত, আমি কি এই এই স্কলারশিপ ব্যাপারে কি একটু আলোচনা করব নাকি এরকম? হ্যাঁ হ্যাঁ দাদা, আসলে এটা মুক্ত আলোচনার মতো করতে চাই দাদা, এত ফর্মাল না হয় আপনি। হ্যাঁ, আপনি সেটা আর কি। হ্যাঁ হ্যাঁ দাদা। এখন প্রথমত যদি আমি বলি যে স্কলারশিপ বিষয়েই হচ্ছে আমরা আলোচনা করতে পারি, যেহেতু হিলফ্লেক্স থেকে আমরা যারা যোগ্য যারা আছে, পাহাড়ি বা আদিবাসী যারা আছে, তো সকলের তো একটু অর্থনৈতিক প্রবলেম থাকে, এই কারণে সবাই আমরা কম বেশি এই স্কলারশিপ বিষয় নিয়ে খোঁজ খবর রাখি আর কি। তো এইখানে যদি আমি বলি যে চায়নাতে সবচেয়ে যে পপুলার যে স্কলারশিপটা আছে সেটি হচ্ছে চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ। তো যেটাতে আমি বা সজীব যারা আমার পরিচিত বা অনেকে যারা এখন পড়াশোনা করছে, আর প্রায় সবাই চেষ্টা করে যে স্কলারশিপটা পাওয়া। এখন এই স্কলারশিপটা কি ধরনের টাইপস এর, কি কি ধরনের, আমরা যদি মানে মানে চাইনা স্কলারশিপটা অ্যাপ্লাই হচ্ছে কিভাবে অ্যাপ্লাই করা যায়, তো এটা যারা অ্যাপ্লাই করে বা খোঁজ খবর করে ওনারা মোটামুটি জানে, বাট যারা অনেকে নতুন তারা হয়তো অনেকে জানে না। সেই জন্য আমি বলি, সেজন্য বলবো যে প্রথমত হচ্ছে আমাদের ওইখানে প্রথমত হচ্ছে এডুকেশন মিনিস্ট্রি থেকে একটা অ্যাপ্লাই করা যায়, আর হচ্ছে ইউনিভার্সিটি নিজস্ব যে পোর্টাল আছে বা ওয়েবসাইট আছে ওখান থেকে অ্যাপ্লাই করা যায়। হ্যাঁ, তো এর পাশাপাশি যে এখানে আমি একটু সুবিধা যে বিষয়গুলো বলি, প্রথমত তো আমাদের যদি স্কলারশিপ অ্যাপ্লাই করি তাহলে এখানে টিউশন ফি লাগে না, বা হচ্ছে আমাদের ব্যাংক স্টেটমেন্ট লাগছে না। তারপর হচ্ছে ব্যাচেলর মাস্টার্স পিএইচডি প্রোগ্রামে সবার জন্য একটা স্টাইপেন্ড থাকে, নির্দিষ্ট ভালো একটা অ্যামাউন্ট আছে। তো আবার হেলথ ইন্স্যুরেন্স সেটাও লাগছে না, আবার অ্যাকোমোডেশন সেটাও ফ্রি। সব মিলিয়ে আমি বলবো যে এটা এটা আমাদের জন্য একটু ভালো একটা স্কলারশিপ। আবার হচ্ছে যে উম, এরপর আমি যদি এখানে আরেকটা বিষয় আলোচনা করতে যাই, সেটি হচ্ছে যে এইচ এর বিষয়ে। ব্যাচেলরে যদি আমরা অ্যাপ্লাই করতে যাই তাহলে তো 25-এর মধ্যে অ্যাপ্লাই করতে হবে, আর মাস্টার হচ্ছে 35, পিএইচডি হচ্ছে 40, এর মধ্যেই হতে হবে। তো এখন আহ, চাইনাতে আরো কিছু যদি আমরা বলি যে ডকুমেন্টস গুলা কি কি আমরা রেডি করতে পারি যে অ্যাপ্লাই করার আগে, আমার এক্সপিরিয়েন্স থেকে এটা, যেমন আমাদের পাসপোর্ট লাগবে, এরপর হচ্ছে একাডেমিক যে ডকুমেন্ট সেগুলো তো লাগে, সেগুলো নোটারি করতে হয়। এরপর হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স যে সার্টিফিকেট গুলো আছে, সার্টিফিকেট লাগবে। এরপর চাইনিজ গভর্নমেন্ট থেকে যে যেটা দেয়া, যে ওয়েবসাইটে ফিজিক্যাল এক্সামিনেশন ফর্ম, তারপর আবার স্টাডি প্ল্যান বা এসওপি। হ্যাঁ, এরপর হচ্ছে রেকমেন্ডেশন লেটার দুইটা। তো এই সব মিলিয়ে এটা হচ্ছে মূলত ডকুমেন্টস গুলো বিষয়ে আলোচনা করলাম এই আপাতত। এরপর হচ্ছে আমরা এই যে অ্যাপ্লাইটা আমরা যেটা বললাম যে আমি একটু আগে যে প্রত্যেকটা দেশের মিনিস্ট্রি, এডুকেশন মিনিস্ট্রি থেকে অ্যাপ্লাই করা যায়, আর হচ্ছে ইউনিভার্সিটি ওয়েবসাইট। এইখানে এই স্কলারশিপ বিষয়ে সব কিছু ডিটেলস পাওয়া যাবে হচ্ছে একটা ওয়েবসাইট আছে www.chinesescholarshipcouncil.com, এইখানে সবকিছু পাওয়া যাবে, হয়তো ওরা লিঙ্কে একটু দেওয়া যাবে না আলোচনা। এখন এক্সপিরিয়েন্সটা হচ্ছে কি যে আহ আ- এ, অনুজ, আরে অনুজ তো না, প্রভাকর। হ্যাঁ, প্রভাকর, কি শুনতে পাচ্ছ নাকি? হ্যাঁ দাদা বলেন, শুনতে পাচ্ছি আপনাকে। আচ্ছা, আমার আমি একটু একটু এই যে হ্যাঁ, আমি এই একটু কিভাবে অ্যাপ্লাই করতে হয়, কি কি ডকুমেন্টস লাগে একটু আলোচনা করলাম আর কি। হ্যাঁ, হুম হুম জানাবো। একটু এই মানে আদার্স সজীব বা অন্য কারো কাছ থেকে একটু যদি করা যায়, পরে আমি না হয় আর একটু এক্সপিরিয়েন্স গুলো হ্যাঁ আমি শেয়ার করা যাবে।
আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমি মনে হয় শুরু করি। আমি মানে হ্যাঁ ডিটেলস তো হ্যাঁ হ্যাঁ বলি আর কি আমার গল্পটা। তো হ্যাঁ হ্যাঁ ওভারঅল হচ্ছে আমি আমার পরিচয় দিয়ে, আমি হচ্ছে সুদীপ চাকমা। তো আমি চায়নাতে প্রায় হচ্ছে 5 বছরের মতো ছিলাম। তো বেসিক্যালি আমি আন্ডার গ্রাজুয়েট করতে গেছিলাম ওই সময় 2016 সালে। দেন 2021 সালের দিকে হচ্ছে ব্যাক করি অ্যাকচুয়ালি। তখন হচ্ছে ব্যাক করার পর হচ্ছে বেসিক্যালি একটা কোম্পানিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছি বেশ কয়েক মাস কয়েক বছর। দেন কারেন্টলি এখন হুয়াওয়েতে আছি। সো আমার জার্নিটা ছিল এরকম যে আমি তখন ছিল 2015 লাস্টের দিকে। তো আমার একটা বড় ভাই ছিল প্রতিম চাকমা। উনি বেসিক্যালি চায়না থেকে মাস্টার্স, চায়না থেকে আন্ডার গ্রাজুয়েট করার পর হচ্ছে উনি এখন বাইরের দেশে পড়াশোনা করতেছে। তো ওই সময় বেসিক্যালি আমি দেখছিলাম হচ্ছে পেপারে। তো উনি সেই সময় হচ্ছে একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছিলেন, পরে হচ্ছে স্কলারশিপ, চাইনিজ স্কলারশিপ নিয়ে নাকি নাকি চায়নাতে গেছে এরকম টাইপের। তো এটা দেখার পর হচ্ছে আমার তখন আমি ভালো মতো একটু রিসার্চ করা শুরু করলাম, কারণ 2016 সালের দিকে চায়নাতে তেমন একটা মানুষ যায় না, খুব কমই যায়। গেলে মাস্টার্সে মানে গেলে যায় মাস্টার্সে। আন্ডার গ্রাজুয়েটে তখনটা তেমন বেশি স্কলারশিপ ছিল না, অনেকটা কম্পিটিটিভ ছিল বলা যায়। তো সেই সময় আমি বেসিক্যালি নর্মালি হয় চায়নাতে স্কলারশিপ হচ্ছে এখন বেশ কয়েক ওয়েতে অ্যাপ্লাই করা যায়। একটা হচ্ছে গভর্নমেন্ট থ্রুতে, যেটা মোটামুটি অন্য দেশেও অ্যাপ্লাই করা যায়, অন্য দেশে যেমন জাপান কোরিয়াতে সেম সেম প্রসেস। তো একটা হচ্ছে গভর্নমেন্ট থ্রোতে, যেটা হচ্ছে আমাদের এম্বাসি থ্রোতে যাওয়া যাওয়া লাগে। আরেকটা হচ্ছে ইউনিভার্সিটি থ্রোতে, যেটা ইউনিভার্সিটি বেসিক্যালি বিভিন্ন ধরনের স্কলারশিপ প্রোভাইড করে। সেটা হতে পারে ফুল স্কলারশিপ, সেটা হতে পারে আপনার পার্শিয়াল স্কলারশিপ, বা কিছু টিউশন ফির উপর হচ্ছে কিছু ওয়েভার এরকম টাইপের। সো আমি ওই সময় হচ্ছে মজার বিষয় ছিল এরকম, আমি ওই সময় যখন অ্যাপ্লাই করছিলাম তখন হচ্ছে চাইনিজ মনে হয় শিক্ষামন্ত্রী আসছিল কয়েক মাস আগে। তো আসার পর হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি এবং বাংলাদেশ গভর্নমেন্টের সাথে একটা কোলাবোরেশন করছিল যে চায়না বাংলা এক্সচেঞ্জ প্রোগ্রামে কিছু স্টুডেন্ট নিয়ে যাবে ওদের দেশে, যেটা কিনা চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ আন্ডার থাকবে। তো ওই সময়ে হচ্ছে আমি অ্যাপ্লাই করি। তো আমার অ্যাপ্লাই করার সময় আমার তো কোনো কিছুই ছিল না বলতে গেলে। তো আমি ওই সময়টাতে প্রতিম ভাইয়ের সাথে কথা বললাম, বিভিন্ন ইনফরমেশন বিভিন্ন জায়গা থেকে ইন্টারনেট থেকে নেওয়া শুরু করলাম। পরে আমি ফার্স্ট যে জিনিসটা করলাম সেটা হচ্ছে পাসপোর্ট রেডি, কারণ আমার যেহেতু অ্যাপ্লাই করা লাগবে পাসপোর্টটা মাস্ট লাগবে এক্ষেত্রে। দেন হচ্ছে সেকেন্ড আমার হচ্ছে কিছু হচ্ছে রিকমেন্ডেশন লেটার, যে ইউনিভার্সিটি অ্যাপ্লাই করব। বেসিক্যালি ওই ইউনিভার্সিটিতে অনেক সময় হচ্ছে আমার দুইটা 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 টিচার থেকে আমার প্রিভিয়াস কলেজের বা কারোর থেকে হচ্ছে একটা রিকমেন্ডেশন লাগতো ওই সময় যেটা 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 কিনা এতটা ইয়ে ছিল না, মানে কম্পালসারি ছিল না। পরে আদার্স আরো কিছু ডকুমেন্টস ছিল, যেমন মেডিকেলের একটা ফিজিক্যাল এক্সামিনেশন ফর্ম লাগে। এটা ইজিলি এখন করা যায়, যে কোনো জায়গা থেকে কোনো একটা হসপিটাল থেকে ফর্ম ডাউনলোড করার পর ইজিলি করা যায়। যেটার জন্য এত পে করা আমার সমসাময়িক হচ্ছে আমি আবার পে করছিলাম, মানে অনেকগুলো টেস্ট করছিলাম, আমি জানতাম না। বাট এখন তেমন একটা এটা অনেকভাবেই করা যায়। এটা একটা ছিল। এরপরে হচ্ছে আমি যে জিনিসটা ইম্পর্টেন্ট বলবো সেই জিনিসটা হচ্ছে স্টাডি প্ল্যান। কারণ আমরা তো চায়নাতে পড়তে যাচ্ছি, এটা সবচাইতে জিজ্ঞেস করে যে আমি কেন ওখানে পড়তে যাচ্ছি, এত দেশ থাকতে চায়নাতে কেন, বা আমি যে সাবজেক্টে পড়তে যাচ্ছি ওই সাবজেক্টটাই কেন বা পড়বো। তো বেসিক্যালি এই স্টাডি প্ল্যান নিয়ে আমি যথেষ্ট টাইম স্পেন্ড করছিলাম, যে আমি কেন পড়তে যাচ্ছি, ওখানে পড়াশোনা করলে কি সুবিধা হবে আমার জন্য, কেরিয়ার গ্রোথের জন্য আমার সাথে অ্যালাইন করে কিনা, চায়না কেন আমার জন্য বেস্ট প্লেস, এই সব জিনিসগুলো হচ্ছে একসাথে একটা জায়গায় রাখছিলাম। আর আরেকটা জিনিস আমি বলবো যে যেহেতু আমাদের জুম্ম ছেলেপেলেদের অনেকেই রেজাল্টের দিক দিয়ে অনেকটা দেখা যায় যে অনেক সময় একটু ইয়ে থাকে। সো আমার বেলায় ছিল আমার কোনোটাতে অ্যাপ্লাস ছিল না। সো আমি ওই সাহস নিয়ে বেসিক্যালি আমি বলবো যে মোটিভেশন রাখার জন্য। সো ওই আমার যে স্কোর ছিল ওটা দিয়ে আমার মোটামুটি হয়ে যেত। তো পরে অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার পর হচ্ছে আমার লিস্ট ছিল একদম লাস্টের দিকে, মানে 44 নাম্বারের লিস্ট, আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টের ভিতরে 44 নাম্বার একদম লাস্টের দিকে। সো যেদিন রেজাল্ট দিচ্ছে আমি খুঁজতেছি যে ভাই রেজাল্ট কই, আমার নাম আছে কিনা, পরে দেখি যে আমার নাম খালি, ঠিক আছে। তারপর ওখান থেকে আহ, যখন প্রাথমিক একটা নমিনেশন দিল, এটা পরে হচ্ছে বেসিক্যালি আরেকটা হচ্ছে এম্বাসি থেকে হচ্ছে এম্বাসি, চাইনিজ এম্বাসি থেকে হচ্ছে একটা আরেকটা সিলেকশন হয়। সো আমাদের সময় মনে হয় এরপরে 22 জন না 24 জনের মতো সিলেকশন করছিল, তখন আমার সিরিয়াল ছিল 22 মতো। 22 জনের ভিতরে মানে 12 ছিল, সরি 12 মতো ছিল। পরে তো ইন্টারভিউ দিলাম, আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স, আমি কোনো জায়গায় ইন্টারভিউ দিই নাই, তাও আবার একটু ইংলিশে কথা বলা লাগবে, তারপর আবার চাইনিজ এম্বাসিতে। তো যদিও ওখানে যাওয়ার পর হচ্ছে প্রায় কতজন ছিল, 7 জনের মতো, 7 জন না 10 জনের মতো ছিল এরকম। তো আহ, ওনারা অনেকগুলো মানে কোয়েশন জিজ্ঞেস করলো যে আমি কেন চায়নাতে পড়তে যেতে যাচ্ছি, কেন আমি ইউনিভার্সিটি যাইতে যাচ্ছি, এই জিনিসগুলো। এবং আমি তখন হচ্ছে বেসিক্যালি সফটওয়্যার ইঞ্জিনিয়ারের জন্য অ্যাপ্লাই করছিলাম। তো আমাদের সময় হচ্ছে 3টা ইউনিভার্সিটি সিলেক্ট করা যেত, মানে চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপের আন্ডারে 3টা ইউনিভার্সিটি আমি সিলেক্ট করতে পারবো। তো ওখানে লিস্ট দেওয়া লাগে যে কোন ইউনিভার্সিটি আমার ফার্স্ট প্রায়োরিটি থাকবে, কোন ইউনিভার্সিটি হচ্ছে সেকেন্ড, থার্ড।
তো এই বেসিসে হচ্ছে আমি কি করছিলাম, যখন অ্যাপ্লাই করছি ইউনিভার্সিটি সিলেক্ট করছি, তখন আমি ইউনিভার্সিটি আগে থেকে একটা মেল করে রাখছি যে আমি চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতেছি, যে তোমাদের এখান থেকে কোনো ফ্রি অ্যাডমিশন লেটার দিবে কিনা। তো এটা আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টের ক্ষেত্রে হচ্ছে খুবই কাজে দেয় যারা আন্ডার গ্রাজুয়েটের জন্য পড়তে চায়। বাট মাস্টার্স পিএইচডি ক্ষেত্রে দেখা যায় যে আমাদের প্রফেসর ম্যানেজ করা লাগে, মানে প্রফেসরের সাথে কথা বলে দেন হচ্ছে আমি বেসিক্যালি সুপারভাইজার ম্যানেজ করা লাগে, যে আমি ওনার রিসার্চ ফিল্ডে কাজ করবো কিনা বা কাজ করার ইচ্ছা আছে। ওই রেনি ডিসকাস হওয়ার পর প্রফেসর যদি ইয়ে করে যে ওনার ল্যাবে নেওয়ার একটা ইয়ে থাকে, দেন ওই বেসিসে নেক্সট স্টেপ গুলো করতে হয়। তো আমার যেহেতু আন্ডার গ্রাজুয়েট ছিল, আমি জাস্ট হচ্ছে ফ্রি অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করলাম, পরে ইউনিভার্সিটি আমাকে দিয়ে দিল। তো বেসিক্যালি ওই জিনিসটা দিয়ে আর একটু আমার প্রোফাইলটা একটু ইয়ে করলাম। দেন ইন্টারভিউতে মোটামুটি অনেকগুলো কোয়েশন করছে, যে ফার্স্ট যে কোয়েশনটা করে যে কেন আমি চায়নাতে যেতে যাচ্ছি, এরকম টাইপের। তো এরকম টাইপের অনেকগুলো ইন্টারভিউ দেওয়ার পর দেন হচ্ছে রেজাল্ট দিল। এরপরে 2016 সালের দিকে গেলাম। তো গভর্নমেন্ট স্কলারশিপে যে জিনিসটা ইম্পর্টেন্ট, মানে যে জিনিসটা সুবিধা, সেটা হচ্ছে মিনিস্ট্রি থ্রুতে যদি আমরা যাই গভর্নমেন্ট স্কলারশিপে, তখন হচ্ছে আমাদের যাওয়া বিমানের ফেয়ার এবং হচ্ছে আসার যে ফেয়ার, দুইটাই হচ্ছে ওরা গভর্নমেন্ট বহন করে। আর হচ্ছে আমাদের সময় হচ্ছে আন্ডার গ্রাজুয়েট হচ্ছে মান্থলি যে স্টিপেন্ড ছিল প্রায় হচ্ছে কত 2,500 আরএমবির মতো। তো বাংলাদেশের টাকা বলতে গেলে এখন মনে হয় 40-45-এর কাছাকাছি, আমাদের সময় 30-35-এর মতো ছিল। সো পড়াশোনা ওভারঅল আমি বেসিক্যালি আমাদের যারা আন্ডার গ্রাজুয়েট যায় ওদের ক্ষেত্রে যে জিনিসটা করা লাগে সেটা হচ্ছে প্রথম এক বছর একটা ইউনিভার্সিটি গিয়ে আমাদের চাইনিজ ল্যাঙ্গুয়েজ শিখতে হয়। মানে চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপের রিকোয়ারমেন্টটা হচ্ছে এরকম যে আন্ডার গ্রাজুয়েট ডিগ্রি হচ্ছে চায়নাতে মোটামুটি হচ্ছে 4 বছরে, বাট গভর্নমেন্ট স্কলারশিপে গেলে হচ্ছে এক বছর হচ্ছে ল্যাঙ্গুয়েজ শিখতে হয়। শেখার পর হচ্ছে ল্যাঙ্গুয়েজটা শেখার পর দেন হচ্ছে একটা সিএসসি একটা এক্সাম আছে, মানে চাইনিজ স্কলারশিপ কাউন্সিল একটা এক্সাম আছে। ওই এক্সামটা দেওয়ার পর পাস করার পর দেন হচ্ছে আমার যে মেজর ইউনিভার্সিটি, ওই ইউনিভার্সিটিতে দেন হচ্ছে আমরা গিয়ে পড়াশোনা করতে পারি। তো বেসিক্যালি এই বেসিসে আমার ফার্স্ট হচ্ছে তিয়ানজিং ইউনিভার্সিটি, আমি একটা ইউনিভার্সিটি চাইনিজ করছিলাম, মানে এক বছরের মতো ওখানে ছিলাম। এক বছর চাইনিজ করার পর যখন সিএসসি এক্সাম দিলাম, পাস করার পর দেন হচ্ছে আমি উহান নামে একটা সিটি, এখন সবাই চেনে, করোনা বলে যে, মানে করোনা বললে সবাই চেনে উহান। সো ওখানে হচ্ছে একটা ইউনিভার্সিটি, মানে যেটা হোয়াজং ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ওখান থেকে আমি বেসিক্যালি 2021 সালে বের হই। তো আমার যে ক্লাসমেট ছিল সবাই চাইনিজ। সো অনেকে জিজ্ঞেস করে যে ভাই চায়নাতে পড়াশোনা কেমন, কি অবস্থা। তো আমি আবার চায়নাতে যাওয়ার আগে ইউনিভার্সিটি বাংলাদেশে পড়াশোনা করছিলাম বেশ কয়েক বছর। তো দেন হচ্ছে আমি যখন কম্পেয়ার করছি চায়নাতে, যে জিনিসটা আমার কাছে ভালো লাগছে সেই জিনিসটা হচ্ছে ল্যাব ফেসিলিটি খুবই ভালো। আপনি যদি চাইনিজ ল্যাঙ্গুয়েজে পড়াশোনা করতে পারেন তাহলে তাহলে হচ্ছে যাবতীয় যত ধরনের রিসোর্স আছে আপনি সবকিছু অ্যাক্সেস করতে পারবেন। কিন্তু ইংলিশে পড়ার ক্ষেত্রে, আমি যেহেতু ইংলিশ পড়ি না, আমার কয়েকটা ফ্রেন্ড ছিল যারা ইংলিশে সেলফ ফান্ডিং এ পড়াশোনা করছিল, আমি বলবো যে যেগুলো একদম খুব ভালো র্যাঙ্কিং ইউনিভার্সিটি ইংলিশে পড়ায়, আন্ডার গ্রাজুয়েট হতে পারে, মাস্টার্স হতে পারে বা পিএইচডি, ওইসব ইউনিভার্সিটিগুলোতে হচ্ছে প্রথম দিকে হচ্ছে একটু প্রায়োরিটি দেওয়া দরকার আমি মনে করি, কারণ ওখানকার টিচাররাও একটু হাই কোয়ালিফাইড থাকে। বাট আমার আমার আর যে জিনিসটা বলছে আমার ফ্রেন্ড যেখানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ল্যাব ফেসিলিটি খুবই ভালো ছিল। যে আমরা যখন কোর্স করছিলাম, কোর্সে যে ল্যাবগুলো থাকতো অনেকগুলো প্র্যাকটিক্যাল ল্যাব থাকতো, ওগুলোর জন্য হচ্ছে বাইরের থেকে কোম্পানি আনতো, যারা হচ্ছে আমাদের হচ্ছে ক্যাম্পাস বলা যায় অন ক্যাম্পাস ইন্টার্নশিপের মতো করাতো। তো ওভারঅল রিসোর্স পড়াশোনার দিক দিয়ে আমি মনে করি যে চায়না এদিক দিয়ে বেস্ট। বাট একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা আমি মনে করি চাইনিজ ল্যাঙ্গুয়েজের ব্যারিয়ার। আমরা যারা আসলে চায়নাতে পড়তে যাচ্ছি, ইংলিশ কান্ট্রি বা যেগুলোতে ইংলিশ স্পিকিং কান্ট্রি বলা হয়, ওগুলোতে আমাদের কিন্তু ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার নিয়ে তেমন একটা প্রবলেম হয় না। বাট চায়নার ক্ষেত্রে বলি, আমার জাপানের ক্ষেত্রে বলি, আর হচ্ছে কোরিয়ার ক্ষেত্রে বলি, আমাদের এক্ষেত্রে হচ্ছে ভাষা শিখতে হবে। তো আবার এরপরে ধরলাম ভাষা শিখলাম, ভাষা শেখার পরে পড়াশোনা করলাম, এরপরে অনেকে জিজ্ঞেস করছে ভাই তাহলে ভাই জবের অবস্থা কেমন। সবাই এটা নিয়ে চিন্তা থাকে যে ভাই আমি মানে পড়াশোনা করবো, জব পাবো কি পাবো না। অনেকে তো বলে ভাই চাইনিজ ডিগ্রি নাকি ভ্যালু না, এরকম অনেক জায়গায় বলে মানুষজন, মানে এই জিনিসগুলো অনেকবার কথা শোনা লাগছে। তো আমি বলি যে চায়নাতে বেসিক্যালি আন্ডার গ্রাজুয়েটে আমি বলবো যে জব মার্কেটটা আমার কাছে, যেহেতু আমি সফটওয়্যার ডেভেলপমেন্ট সফটওয়্যার সাইডে জব করছি চায়না প্রথমে হচ্ছে আমি চাইনিজ একটা কোম্পানিতে ইন্টার্নশিপ করছিলাম। পরে হচ্ছে ওখান থেকে বাইরে একটা দেশে ইউএসএ কোম্পানিতে জব করছিলাম প্রায় কয়েক মাস, চায়না থেকেও করছি কয়েক মাস। তো ওভারঅল আমার কাছে আমার ইউনিভার্সিটি থেকে আমি যেটা ফিল করছি সেটা হচ্ছে, মানে আমি যত কোম্পানিতে অ্যাপ্লাই করছি মোটামুটি সব কোম্পানি থেকে ইন্টারভিউর জন্য ডাক পাইছি। এখানে একটা জিনিস ফ্যাক্টর কাজ করে। লেটস সে বাংলাদেশ থেকে আমরা যারা বুয়েট থেকে বের হই বা ঢাকা ইউনিভার্সিটি থেকে বের হই, বাংলাদেশের কোম্পানিরা ফার্স্ট প্রায়োরিটি দেয় এটা ক্ষেত্রে স্কিলে আগে ফার্স্ট, যারা একদম ফ্রেশ গ্রাজুয়েট, কারণ সবাই দেখে যে না এদের লার্নিং মাইন্ডসেটটা ভালো, ওদেরকে ট্রেন আপ করলে তাড়াতাড়ি শিখতে পারবে, বেস স্ট্রং, এইরকম বেসিসে বেসিক্যালি চায়নাতেও এই মাইন্ডসেটটা আছে কোম্পানির ক্ষেত্রে। তো দেখা যায় যে ইউনিভার্সিটি যদি হাই র্যাঙ্কিং ইউনিভার্সিটি হয় সেক্ষেত্রে জব পাওয়া পসিবিলিটি খুব হাই থাকে।
খুবই হাই, স্পেশালি আন্ডার গ্রাজুয়েট ক্ষেত্রে। আর ক্যাম্পাস রিক্রুটমেন্ট আমাদের সময় প্রচুর ক্যাম্পাস রিক্রুটমেন্ট ছিল। তা দেখা যায় যে 300-400 কোম্পানি চলে আসতেছো এখানে, এমন না যে ফরেন স্টুডেন্টদের নেবে না, খালি চাইনিজ স্টুডেন্ট নেবে, এরকম ছিল না। তো আমি বলবো যে জব ফেসিলিটি এখনো অনেক ভালো চায়নাতে, কিন্তু যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার। তো যাদের যাদের ওইরকম ফিউচার প্ল্যান থাকে আমি চাইনিজ কোম্পানিতে জব করব, দেন হচ্ছে ওখানে ক্যারিয়ার করে হচ্ছে আরো অন্য দেশে মুভ করবো, এক্ষেত্রে আমি বলবো যে চায়নাতে জব করার জন্য ফার্স্ট যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, বা পড়াশোনার ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ। তো এটার উপর প্রায়োরিটি দেওয়া। সেকেন্ড যে জিনিসটা বলবো হচ্ছে নেটওয়ার্কিং। চায়নাতে দেখা যায় যে একটা বড় প্রবলেম হয় আমাদের জন্য যারা বাংলাদেশ থেকে যায়, যে প্রবলেমটা হয় বাংলাদেশে যেরকম ইউনিভার্সিটি পড়লে আমাদের সিনিয়র জুনিয়রের ভিতরে একটা বন্ডিং কাজ করে, বাট আমরা যখন চায়নাতে গিয়ে চাইনিজ মিডিয়ামে পড়াশোনা করবো, দ্যাট মিনস আমি চাইনিজের সাথেই পড়াশোনা করতেছি। তো এক্ষেত্রে দেখা যায় যে চাইনিজ বড় ভাইদের সাথে রিলেশন বিল্ড আপ করাটা খুবই চ্যালেঞ্জিং অনেক ক্ষেত্রে, ল্যাঙ্গুয়েজ একটা ব্যারিয়ারের কারণে। আর এই এই জিনিসটার জন্য আমাদের অনেক সময় আরেকটু ওপেন মাইন্ডেড থাকতে হবে, যে না আমি শুধুমাত্র আমার ক্লাসে বড় ভাইদের সাথে হচ্ছে নেটওয়ার্ক বিল্ড করবো না, আমি আরো অন্যান্য ইউনিভার্সিটি, চায়নাতে যারা অন্যান্য ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছে বা পড়াশোনা করার পর চায়নাতে কোনো ইন্ডাস্ট্রিতে আছে এইরকম ভাইদের সাথেও নেটওয়ার্কিং করা আমি মনে করি খুব ইম্পর্টেন্ট এক্ষেত্রে, জবের পাশাপাশি হচ্ছে অন্য জায়গায়ও করা। এছাড়া আমি আর দুইটা জিনিস পয়েন্ট আউট করবো, সেটা হচ্ছে হায়ার স্টাডিজের জন্য চায়নাতে এখন প্রচুর লেভেলে পিএইচডি হচ্ছে ফান্ডিং দেয়। তারপর হচ্ছে মাস্টার্সের ক্ষেত্রে ভালো ভালো অপরচুনিটি আছে, এবং কি যারা বাইরের দেশ থেকে পিএইচডি করে চায়নাতে জব করতে চায় অ্যাজ এ টিচার হিসেবে, এই অপশনটাও আছে। সো চায়নাতে যারা আন্ডারগ্রেজুয়েট পড়তে যায় এরপরে যদি চিন্তা করে যে না, আমি একাডেমিতেই থাকবো, সো সেক্ষেত্রে আমি বলবো যে চায়না একটা গেটওয়ে হতে পারে, যে আমি চায়নাতে গেলাম, গিয়ে হচ্ছে আন্ডারগ্রেজুয়েট করলাম, করার পর ওখান থেকে ভালো রেজাল্ট করলাম, ভালো রেজাল্ট করার পর আমি চায়নাতে যদি মন চায় চায়নাতে জব করলাম, অথবা আমি দেশে ব্যাক করলেও চায়নাতে বাংলাদেশে অনেক চাইনিজ কোম্পানি আছে যেগুলোতে হচ্ছে অনেক ভালো স্যালারি, অনেক ভালো ফেসিলিটি দিয়ে হায়ার করে। তো এই অপশনটাও আছে। তো ধরলাম হচ্ছে আমি আন্ডার গ্রাজুয়েট করার পর মাস্টার্স করবো, তো চায়নাতে এটা ইজিলি করা যায়, বা ওখান থেকে অন্য অনেক ইউনিভার্সিটি করা যায়। তো চায়নাতে যেগুলো টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটি আছে, মোটামুটি সব ইউনিভার্সিটি হচ্ছে বাইরের দেশের ইউনিভার্সিটির সাথে কোলাবোরেশন আছে। তো দেখা যায় যে একটু ভালো রেজাল্ট করলে ইজিলি হচ্ছে অনেক দেশে হচ্ছে ফান্ডিং নিয়ে হচ্ছে মুভ করা যায়। সো আমার অনেক ফ্রেন্ড ছিল যারা হচ্ছে এরোসমাস মন্ডাস স্কলারশিপ নিয়ে হচ্ছে ইউরোপে চলে গেছে, অনেক ফ্রেন্ড ছিল যারা জাপানে চলে গেছে ম্যাক্স স্কলারশিপ নিয়ে, অনেকে কানাডাতে চলে গেছে, অনেকে ইউএসএ তে, অনেকজন হচ্ছে আপনার হচ্ছে পিএইচডি তে চলে গেছে। তো এই অপশনটা চায়না থেকে ইজিলি করা যায়। তো এই জন্য বলি যে হচ্ছে যাদের ওইরকম ফিউচার প্ল্যান আছে সেক্ষেত্রে ওইভাবে চায়নাকে প্রায়োরিটি দিতে পারে, যে এটা একটা ভালো স্কোপ হইতে পারে যে আমার এডুকেশনের জন্য, এবং ওখানকার রিসোর্সগুলো ইউজ করে আমি ওখানকার ল্যাঙ্গুয়েজ শিখলাম, এবং চাইনিজ ল্যাঙ্গুয়েজ শিখলে বিশাল একটা স্কোপ, পুরা ওয়ার্ল্ডে বিশাল একটা মার্কেটে হচ্ছে অ্যাক্সেস পাওয়া যায়। তো এই অপরচুনিটি গুলো চিন্তা করলে আমি চায়না একটা বেস্ট প্লেস মনে করি, কারণ হচ্ছে আমার স্কলারশিপ নিয়ে যদি আমি বাইরে পড়াশোনা করি দেশের বাইরে, সেক্ষেত্রে আমার টাকা নিয়ে চিন্তা করা লাগতেছে না, আমার টিউশন ফি, মেডিকেল ইন্স্যুরেন্স, আদার্স যে জিনিসগুলো ওগুলো নিয়ে আমাদের চিন্তা করা লাগতেছে না, শুধু স্টাডিতে ফোকাস দিলে আমার মোটামুটি হয়ে যায়। সো এক্ষেত্রে আমি চায়না অবভিয়াসলি বেস্ট প্লেস বলবো। ধন্যবাদ সুদীপ দা, আপনার বিস্তারিতভাবে আপনার অভিজ্ঞতা এবং সবকিছু নিয়ে আলোচনা করার জন্য। তো এই মুহূর্তে আমি যাব আমাদের আরেকজন অতিথি অনুজ চাকমাদার কাছে। তো অনুজ চাকমাদার কাছে আমার আমি যতটুকু জানি উনি খুব রিসেন্টলি চায়নাতে গিয়েছেন, হয়তো 1 বছরের মতো হবে। তো ওনার কাছে জানতে চাইবো একজন বিদেশি শিক্ষার্থী হিসেবে আহ, চায়নাতে পড়াশোনা করার জীবনটা আসলে কেমন, সেটা একটা। আর দ্বিতীয় বিষয় হচ্ছে ভাষাগত এবং সাংস্কৃতিক যে চ্যালেঞ্জ গুলো রয়েছে চায়নাতে যাওয়ার পরে, তো সেগুলোকে উনি কিভাবে মোকাবেলা করছেন এখন। তো এই দুইটা বিষয়ে জানতে চাই। প্রথমটা হচ্ছে বিদেশি শিক্ষার্থী হিসেবে শিক্ষা জীবন কেমন, এবং দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে ভাষাগত এবং সাংস্কৃতিক চ্যালেঞ্জ গুলো অনুজেদা কিভাবে মোকাবেলা করছেন এখন। আচ্ছা, ধন্যবাদ। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে শোনা যাচ্ছে দাদা আপনার কথা। আচ্ছা। আহ, যেহেতু চীন, জাপান, কোরিয়া এগুলো হলো মানে এখানে বলতে গেলে ইংলিশটা চলেই না, ওরা একদমই ইউজ টু না ইংলিশ বলার ক্ষেত্রে। তো আমি এখানে আসার পর থেকে ওই ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা একটু মানে ওইখানে একটু ঝামেলার মধ্যে আছি বলতে গেলে। আর কারণ আমার আসলে এই যে আমি যে উচ্চশিক্ষা গ্রহণের জন্য চীনে যাব বা জাপানে যাব এরকম আমার কোনো একটা প্ল্যানই ছিল না।
যার কারণে যদি এরকম প্ল্যান থাকতো আমি আগে থেকে এদের মানে চীনা ভাষাটা শিখে নিতাম। তখন দেখা গেলো যে আমার এখানে আসার পর মানে কেনাকাটা চলাফেরা বা বন্ধু তৈরি করা মানে এসব ক্ষেত্রে এটা বেশ একটা কার্যকরী ভূমিকা রাখতো আর কি। তো আমি যখন শিখে আসি নাই, তো এক্ষেত্রে একটু সমস্যার মুখোমুখি হতে হয়। মনে করেন আমি কোথাও বের হলাম, তো আমার এটা খেতে মন চাচ্ছে, কিন্তু আমি ওই ওই জায়গাটা বিরক্তি বোধ করতেছি যে আমি একটা মানে গুগল ট্রান্সলেট ইউজ করে ওদেরকে দেখাবো যে আমি এটা এটা কত, এটার দাম কত, মানে এগুলো একটু ঝামেলা। তো এই জন্য আমি সাজেস্ট করি যদি ইন ফিউচারে কারোর মানে চায়নাতে পড়াশোনা করার কোনো এরকম টার্গেট থাকে, তাহলে সেটা হোক সে এসএসসি পরীক্ষার্থী হোক, ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী হোক, বা সে মানে ওখানে ব্যাচেলর করতেছে দেশে, তো তাদের যদি চায়না কোনো একটা মানে গন্তব্য থাকে, তাহলে তাদের ওই চায়না ভাষাটা একটু আয়ত্ত করাটা ভালো। কারণ এখানে একটা ভাষা শিখলে এখানে ক্ষতির কিছু নেই। চায়না ল্যাঙ্গুয়েজটা এখন মানে বিশ্বের মধ্যে একটা পাওয়ারফুল ল্যাঙ্গুয়েজ। আপনি ওই আহ, আগের জন বলেই গেছেন যে এটা আপনি বিশ্বের যে কোনো দেশে যান, ওই চাইনিজ কোম্পানি খুঁজে পাবেন, চাইনিজ ভাষার একটা উপকারিতা আপনি একটা বেনিফিট পাবেন। তো আর কালচার বলতে গেলে আমি এখানে আসার পর বেশি দেরি হলাম না, এখন 1 বছর হয় নাই। তো চাইনিজ কালচার আসলে বলতে গেলে চায়না একটা বিশাল একটা দেশ। আমার এরকম ঘোরাফেরা হয় নাই, কারণ আমি আমাদের একটা কালচারাল ক্লাস ছিল এখানে আসার পর, যেটা আমাদের প্রথম সেমিস্টারে করানো হয়েছিল। তো ওখান থেকে আমি যতটুকু জানতে পেরেছি যে চীনের হচ্ছে যে মানে এক একটা প্রভিন্সে এক এক রকম কালচার, এক এক রকম খাদ্যাভ্যাস, এক এক রকম ল্যাঙ্গুয়েজ, মানে মানুষের চলন, মানে চলাফেরা, মানে এক এক রকম আর কি। মানে আমি যতটুকু জেনেছি। তারপর আমি যেখানে আছি জেজিয়াং প্রভিন্সের যে হাংজু শহরে আছি। তো হাংজু খুবই একটা প্রসিদ্ধ নগরী, প্রসিদ্ধ শহর খুবই। তো এখানে অনেক মানে দেখার মতো অনেক জায়গা রয়েছে, কিন্তু আমি এখনো সেগুলোতে আমি এখনো যাই নাই। বলতে গেলে আমি এখানে আসার পর থেকে এই যে ক্যাম্পাসে যাওয়া, তারপর ক্লাস করা, আর থাকা, ঘুমানো, পড়াশোনা, এসব বাদে আমি এখনো ঘোরাফেরা করি নাই। করতেছি না যে ওই একটাই রিজন, কারণ আহ এখানে আমার তেমন একটা বন্ধু বান্ধব এখনো ক্রিয়েট হয় নাই। আর কোথাও ঘুরতে গেলে হয় বন্ধু বান্ধব দরকার, না হয় ওই ওদের যে এখানে চলার জন্য যে ল্যাঙ্গুয়েজটা প্রয়োজন, মানে ওইটা মানে ওই দক্ষতাটা দরকার। কিন্তু আসলে আমার ওই মেন লিমিটেশনটা আছে যে আমি ভাষাটা কেন শিখে আসিনি, মানে এই একটা আফসোস আর কি। তো আহ, আমি যেহেতু এখানে মাস্টার্স প্রোগ্রামে আসছি, আহ, আসলে আমাদের যে এই আলোচনাটা মনে হয় আর একটু মানে সুশৃঙ্খল হতো যদি আমরা যারা অডিয়েন্স তাদের কাছ থেকে কিছু স্পেসিফিক প্রশ্ন পেতাম, তাহলে ওগুলো উত্তর দিতে গিয়ে আমাদের আলোচনাটা আর একটু সাবলীল হতো। তো আমাদের এই চায়নার যে স্কলারশিপের ব্যাপারে, তো আমাদের মনে হয় ওনার নাম কি, সজীব দাদা মনে হয় একটু আলোচনা করে গেছেন বিভিন্ন স্কলারশিপের যে টাইপ, এসব নিয়ে আর কি। তো আমি প্রায় একটা প্রশ্ন পাই যে এই চীনে মাস্টার্সটা আসলে আহ 6 বছরের মাস্টার্স। আমি যখন বলি 3 বছরের, আমাদের দেশে তো 1 বছরের, ওখানে 3 বছরের কেন? আসলে এই যে এখানে মাস্টার্স বা পিএইচডি করতে আসলে এখানে কোনো একটা ডিউরেশন নাই। বলতে গেলে এটা 2 বছরে হতে পারে, এটা 3 বছর বা 4 বছরে লাগতে পারে। মানে বিষয়টা এরকম। ওই যে আমরা যারা স্কলারশিপ হোল্ড করি আর কি, আমরা যারা ওই সিএসসি স্কলারশিপ বা বিভিন্ন প্রেসিডেন্সিয়াল স্কলারশিপ পাই, আমাদের স্কলারশিপের মেয়াদটা থাকে 2 বছর বা 3 বছর এরকম। মানে ওই 2-3 বছর আমরা চাইনিজ গভর্নমেন্টের খরচে মানে আমরা এখানে পড়াশোনা চালিয়ে যেতে পারবো, মানে একেবারে নিঃসংকোচে, নিশ্চিন্তে আর কি। তো আমরা যদি ওই 3 বছরের মধ্যে স্কলারশিপের যে ডিউরেশনের মধ্যে আহ, যদি আমরা মনে করেন আমাদের পড়াশোনাটা শেষ করতে না পারি, তাহলে দেখা যাবে যে আমাদের এক্সটেনশন নিতে হয়। এক্সটেনশন নিলে হচ্ছে যে তখন আর চাইনিজ গভর্নমেন্ট আমাদের আর খরচ চালাবে না, তখন আমাদের মানে নিজের পকেট থেকে খরচ করে এখানে থাকা লাগবে। তো চীন জাপানে মূলত হচ্ছে যে মাস্টার্স এবং পিএইচডি এগুলো রিসার্চ বেস। আমাদের আমরা আমাদের দেশে তো আমরা যে আমাদের যে মাস্টার্স করা হয় সেটা আহ, মনে হয় এটা কোর্স বেসড মাস্টার্স, মানে যেখানে শুধু একটা সিলেবাস থাকে বা কতগুলো বই থাকে, আর যেটা পরীক্ষা দিলে একটা সময়সূচি, পরীক্ষা সময়সূচিতে পরীক্ষা দিয়ে
একটা মার্কস করলে বা একটা বছর শেষে একটা সার্টিফিকেট মানে গেইন করা যায়। কিন্তু এখানে এখানে যদি মাস্টার্স করতে কেউ আছে, এটা সাবজেক্টের উপর ডিপেন্ড করবে, মানে কার কিরকম সাবজেক্ট, মানে ওইটা ওর মাস্টার্সটা ওরকম হবে। যেমন আমরা যারা ইঞ্জিনিয়ারিং এর জন্য এখানে আসছি, যেমন আমি আসছি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর জন্য। তো ইঞ্জিনিয়ারিং ফিল্ড গুলো এখানে আসলে সবই রিসার্চ বেসড হয়। তো তো রিসার্চ বেসড যে মাস্টার্স গুলো আছে ওগুলোর জন্য ক্রাইটেরিয়া কিছু থাকে, যেমন হচ্ছে যে এখানে গ্রাজুয়েশনটা পেতে গেলে বা ডিগ্রিটা মাস্টার্স ডিগ্রিটা পেতে গেলে এখানে অবশ্যই একটা পাবলিকেশন মাস্ট থাকা লাগবে, একটা ভালো জার্নালে একটা পাবলিকেশন থাকা লাগবে। তারপরে আবার আমাদের ইউনিভার্সিটি অনুযায়ী একটা ভেরি থাকে, যে আমাদের ইউনিভার্সিটিতে যেটা আছে পাবলিকেশনের পাশাপাশি এসএসকে 3টা পাস করা লাগবে। যেটা অনেকে বলে সহজ, আবার অনেকের কাছে কঠিন। আমি এখনো বাসাটা শেখা শুরু করি না, যেহেতু আমার কাছে এখনো কঠিনই লাগে। আহ, আমি তো আরেকটা সম্পূরক প্রশ্ন করতে চাই অনুজদার কাছে, যে সেটা হচ্ছে আপনার, আপনি যখন অ্যাপ্লাই করছিলেন, তো ওই সময়ে আপনি বিশ্ববিদ্যালয়ে আসলে কিভাবে নির্বাচন করেছিলেন? যে আসলে আমরা জানি যে চায়নাতে তো শত শত বিশ্ববিদ্যালয় রয়েছে, তো আপনি কিভাবে আসলে আপনার বিশ্ববিদ্যালয়টা খুঁজে পেলেন, এবং একই সাথে কিভাবে আপনার নির্বাচন প্রক্রিয়াটা আসলে কিভাবে ছিল, ওটাও যদি একটু বলতেন দাদা। আসলে চীনে হচ্ছে যে অনেক বিশ্ববিদ্যালয় রয়েছে, আসলে এখান থেকে ওই নিজের সাবজেক্ট অনুসারে একটা বিশ্ববিদ্যালয় খুঁজে বের করা, প্রফেসর খুঁজে বের করা। তো আমি এসবে একটু মনোযোগী ছিলাম না শুরু থেকে। তো পরে আমি ওই যখন মানে চীনে পড়াশোনা করতে যাবো বলে সিদ্ধান্ত নিলাম, সেই মুহূর্তে আমি ছিলাম সিলেটে একটা জবে, আমার টেক্সটাইল রিলেটেড একটা জবে। আমার ওই জবে থাকাকালীন পরে আমি আমার এক বন্ধুর থেকে শুনলাম যে হ্যাঁ চীনের স্কলারশিপ মানে আবেদন শুরু হয়ে গেছে। তো পরে আমি ওইটা শোনার পর আমি ইউটিউবে একটু ঘাটাঘাটি করলাম। তো ইউটিউব গুগল এসব এসব একটু ঘাটাঘাটি করার পরে তো আমি চেষ্টা করলাম কিভাবে নিজে নিজে অ্যাপ্লাই করা যায়। তো তারপর আমি অনেকগুলো মানে ইউটিউব চ্যানেল থেকে অনেকগুলো ভিডিও দেখার পরে ইনফরমেশন নিয়ে নিয়ে তারপর আমি আবেদন শুরু করলাম। কিন্তু যখন আমি আবেদন করলাম তখনও আমার মানে আসলে আইডিয়া ছিল না আমার যে টেক্সটাইল সাবজেক্ট মানে ওইটা নিয়ে আমি আমার জন্য কোন ইউনিভার্সিটিতে আমি মানে আমার জন্য বেস্ট হবে। তারপরে আমি ওই গুগল থেকে রিসার্চ করে কতগুলো ইউনিভার্সিটি দিলাম, অ্যাপ্লিকেশনটা মানে সাবমিট করলাম। এরপরে দেখা গেল যে আমি ব্যাস মনে হয় আমি অ্যাপ্লিকেশন করছিলাম জানুয়ারির দিকে 2024 সালে। তো পরে আমি প্রায় মনে হয় ফেব্রুয়ারি পর্যন্ত ওয়েট করছি, কিন্তু আমি কোনো মানে মেল পাচ্ছিলাম না যে আহ, ওইটা অ্যাপ্লিকেশনটা আমি করছিলাম ওই যে বাংলাদেশ গভর্নমেন্টের থ্রুতে যেভাবে যেটা করা লাগে আর কি, বাংলাদেশ গভর্নমেন্ট এবং ওই যে চাইনিজ গভর্নমেন্টের যে পোর্টাল, আমি দুটো জায়গায় যে অ্যাপ্লিকেশনটা করা লাগবে মানে যেটা করা লাগে ওই থ্রুতে আমি অ্যাপ্লিকেশনটা করেছিলাম। তো পরে দেখলাম যে আমার মানে ওই অ্যাপ্লিকেশনের ডেডলাইন চলে যাওয়ার মুহূর্ত বা একটা মনের মধ্যে অস্থিরতা, মানে আমার কি অ্যাপ্লিকেশনে কোনো গেম আছে কিনা, কোনো ভুল আছে কিনা। মানে পরে আমি আহ এখানে চীনে থাকেন এক দাদা, মানে পরে আমি ওনার একটু সহায়তা নিলাম। তো ওনার কাছ থেকে সহায়তা নেওয়ার পরে তো দেখা গেলো যে উনি আমার অ্যাপ্লিকেশনের যে গ্যাপ গুলো ছিল আমার ইউনিভার্সিটি সিলেকশন বা মানে আর যে একটা এজেন্সি কোড দেওয়া লাগে মনে হয় এই যে অ্যাপ্লিকেশনের সময়, ওইটা আমি ওইটা আমি ওই সময় দিই নাই। তো ওগুলো দেওয়ার পরে কি পরে আমি ওই মনে হয় এপ্রিল এপ্রিল নাকি জুনের দিকে আমি ইন্টারভিউ মেলটা পাই আর কি। পরে ওইটা তো অ্যাপ্লিকেশন এখন আসলে স্কলারশিপ পাওয়ার বিষয়টা টোটালি ডিপেন্ড করেছিল মানে ওই ইন্টারভিউর উপর। তো আমরা আহ, আমাদের টেক্সটাইল সাবজেক্টের উপর আমাদের ইউনিভার্সিটিতে যেদিন ইন্টারভিউ দিয়েছিলাম, তো আমরা মোট আহ, বাংলাদেশ এবং পাকিস্তান থেকে আমরা একসাথে ওই দিন 9 জন ইন্টারভিউ দিয়েছিলাম। তো আমরা 9 জন থেকে 6 জন সিলেক্ট হয়েছিলাম আর কি। তো ঠিক আছে, পরের বক্তার কাছে আমরা যেতে পারি। তো আমি আরো পরে আলোচনায় যোগ দেবো যদি কোনো স্পেসিফিক কোয়েশন থাকে। আসলে কাকা বলে যাওয়াটা একটু কঠিন লাগে আমার কাছে। হ্যাঁ, তো এই মুহূর্তে আমি পরবর্তী আলোচকের কাছে যেতে চাই, প্রভাকর চাকমাদা। তো প্রথমেই আমি উনার এই চায়নাতে থাকার অভিজ্ঞতা
সম্পর্কে জানতে চাই। তো এবং সেই সাথে যেটা কমন আমাদের বাংলাদেশি বিশেষ করে যুগ্মদের মধ্যে যে একটা কমন থাকে, সেটা সজীব দাও অনেকটা কভার করেছেন ইতিমধ্যে, যে চায়নাতে পড়াশোনা শেষ করার পর চাকরি সুযোগ কতটা আছে এবং সেইখানে আসলে কাজ করার আদৌ কি সুযোগ পাওয়া যায় কিনা, যদি এই প্রশ্নের উত্তরটা এবং উনার ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে প্রভাকর তা দিতেন। প্রভাকর দা। আহ, অসংখ্য ধন্যবাদ। আমাকে কি শুনতে পাচ্ছেন সবাই? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে দাদা আপনাকে এখন। আচ্ছা, ঠিক আছে। আন্তরিকভাবে দুঃখিত, আমার টেকনিক্যাল সমস্যার কারণে আমার মনে হয় এভাবে চালিয়ে নিতে হবে আর কি। তো হচ্ছে হ্যাঁ প্রথম প্রশ্নের উত্তর মনে হয় সজীব দা অলরেডি দিয়ে দিয়েছেন। আর লাস্টের যে কোয়েশ্চেন ছিল যে হচ্ছে পড়ালেখা শেষ করে এখানে কেরিয়ার বা কি করা যাবে, তো আমি মনে করি আর কি এই এই সময় আর কি ওইটার ফাইন একটা অ্যান্সার হচ্ছে আমি নিজে আর কি। কারণ হচ্ছে আমি একদম আমার স্টুডেন্ট লাইফের শেষ পর্যায়ে আছি। আর হচ্ছে সামনের মাস থেকে আমি এখানে চাকরিতে জয়েন করতে যাচ্ছি। এই কয়েকদিন আগে হচ্ছে একটা অফার লেটার পেয়েছি এখানে, তো সবকিছু ডান আর কি। তো তো বলা যায় মোটামুটি হচ্ছে কেরিয়ার করার এখানে যথেষ্ট সুযোগ আছে আর কি। তো শুরু থেকে যদি বলি আর কি চায়নাতে ক্যাম্পাস লাইফের এক্সপিরিয়েন্স কিরকম। আসলে আমার চায়নার সাথে স্টোরিটা শুরু হয় আহ চায়নাতে আসার আরো 2 বছর, বছর খানেক আগে আর কি এরকম। কারণ আমি ঢাকা ভার্সিটিতে থাকাকালীন সময় ওই সময় চাইনিজ ভাষা শেখা শুরু করছিলাম। আর হচ্ছে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে হচ্ছে আমি চাইনিজ স্টাডিজ বা চাইনিজ ল্যাঙ্গুয়েজ শেখার জন্য পেকিং ইউনিভার্সিটি বা বেজিং ইউনিভার্সিটি যেটা বলে আর কি, ওখানে সুযোগ পেয়েছিলাম। তো মূলত হচ্ছে আমার জন্য মনে হয় ওইটা হচ্ছে টার্নিং পয়েন্ট ছিল বলা যায়। কারণ চাইনিজ যে এসএস কে বলে আর কি, এসএস কে যে লেভেল থাকে, ওই সময় এসএস কে টোটাল ছিল 6 পর্যন্ত। তো আমার ওখানে ভর্তি হওয়ার আগ পর্যন্ত লেভেল ছিল 4 আর কি। তো ভর্তি হওয়ার মাঝামাঝি সময় আমি বুঝতে পারছিলাম যে হচ্ছে আমার ওখানে সার্ভাইভ করতে গেলে হচ্ছে লেভেলটা আরো হচ্ছে আপগ্রেড করতে হবে, না হলে হচ্ছে আমি ওদের পড়াশোনা কিংবা হচ্ছে যে স্টুডেন্ট থাকে ওখানে ওদের সাথে হচ্ছে কম্পিট করতে পারবো না, সার্ভাইভ করতে পারবো না। তো সেজন্য আমি কি করছিলাম, ওখানে যাওয়ার আগে হচ্ছে আমি মাঝে হচ্ছে যে এসএসকে 5 থাকে ওটা কমপ্লিট করেছিলাম আর কি। তো ওটা কমপ্লিট করে হচ্ছে ওখানে যাই, ওখানে থাকার সময় হচ্ছে এসএসকে 6 আর কি, যেটা হচ্ছে চায়নার সর্বোচ্চ লেভেল ওই সময় আর কি। এখন যদিও হচ্ছে মনে হয় 3টা লেভেল বাড়াইছে আর কি। তো এভাবে চলে যায়। এরপর হচ্ছে মাস্টার্স করার জন্য আবার জিলিং বিশ্ববিদ্যালয়ে চলে যায়। জিলিং বিশ্ববিদ্যালয়ে মাস্টার শেষ করে বর্তমানে হচ্ছে এখন সাংহাইতে সাংহাই জিয়াওতং ইউনিভার্সিটিতে একটা অ্যাডভান্স এক্সচেঞ্জ প্রোগ্রামে আছে এখানে, একদম শেষ পর্যায়ে আছে এখানে। তো এই তো মাঝখানে হচ্ছে আবার জব হয়ে গেলো এখানে। তো এখানে আবার জব বা হচ্ছে ক্যারিয়ার নিয়ে একটু হচ্ছে চায়নাতে একটু মিস্টেরিয়াস আর কি, অনেকে হচ্ছে জানে না, এটা একটু রহস্যময় লাগে আর কি অনেকের। আমি নিজেও জানতাম না চায়নাতে আসার পরে হচ্ছে কি বলবো, আমি বিশ্বাস করতাম না এখানে যে হচ্ছে চায়নাতে জব পাওয়া যায় বা এখানে ক্যারিয়ার করা যায়। তো আসলে বলতে গেলে কি এখানে জব পাওয়া বা এখানে ক্যারিয়ার করা অনেকটা টাফও বলা যায়। কারণ এখানে হচ্ছে বিভিন্ন ধরনের কোম্পানি আছে, হাই লেভেলের কোম্পানি আছে, মিড লেভেলের কোম্পানি আছে, লো লেভেলের কোম্পানি আছে। সব ধরনের কোম্পানিগুলো কিন্তু আপনাকে হচ্ছে রিক্রুট করতে পারবে না ওরা। ওদের রিক্রুটমেন্টের জন্য কিছু হচ্ছে ওদের কি বলবো মানে কিছু কাগজ বলে বা ডকুমেন্টেশন লাগে, যেটা সবার নাই। আর হচ্ছে আর হচ্ছে ক্যাম্পাস লাইফ বলতে আমি যখন ক্যাম্পাস প্রথমে চায়নাতে আছি ওই সময় আহ, শুরু হয় হচ্ছে কি বলবো আহ, চায়নার যে ইমিগ্রেশন অফিস আর কি। ওই সময় আবার কোভিড সময় হচ্ছে সবার মাস্ক পরা লাগতো। তো আমার মাস্ক ছিল, মাস্ক পরা থাকলে কিন্তু আমরা যারা সিএসটি তে থাকি আর কি, আমাদের সবারই মনে হয় যে আমরা চাইনিজ। তো ইমিগ্রেশন অফিসার হচ্ছে আমাকে দেখে তো হচ্ছে অবাক, এ এতগুলো বাঙালি, কারণ আমরা হচ্ছে বাংলাদেশের সাথে আসতেছিলাম ওই সময়। তো উনি মনে করছে যে চাইনিজ বাংলাদেশের সাথে কি করতেছে। ওরা হচ্ছে আমার সাথে হচ্ছে কথা বলো চাইনিজে। ওটা একটা প্লাস পয়েন্ট ছিল যে হচ্ছে টুকটাক ওই সময় চাইনিজ পারতাম। কিংবা বাংলাদেশ থেকে চায়নাতে আসার আগে টুকটাক চাইনিজদের সাথে কাজ করার সুযোগ হয়েছিল, শুধুমাত্র চাইনিজ ভাষা শিখতাম বা বলতে পারতাম বলে ওই জন্য। তো এগুলো হচ্ছে এক একটা এক্সাম্পল হিসেবে বলা যায় আর কি। আর হচ্ছে এখানকার ক্যাম্পাস লাইফ বলি, আমাদের যারা টিচার ওনারা শুধু টিচার না, বলা যায় বন্ধুর মতো আর কি। কারণ ওনারা শুধু আমাদেরকে পড়ান না, বলা যায় হচ্ছে আমাদেরকে বোঝার চেষ্টা করেন। আমরা যখন ক্লাস করি আর কি, ক্লাস শুরু করার
প্ল্যাটফর্মে হচ্ছে ওনারা আমাদের সম্পর্কে জানার চেষ্টা করে, আমরা কোন দেশ থেকে আসছি, কি করতে পছন্দ করি, বা হচ্ছে আমরা একসাথে খেলাধুলা করি ইভেন টিচারদের সাথে, ফুটবল খেলি মাঝে মাঝে এখানে। আবার মাঝে মাঝে হচ্ছে আমাদেরকে খাওয়াইতে নিয়ে যায়, আল গল্প গল্প গুজব করে। এগুলো খুবই কমন এখানে আর কি। আর হচ্ছে এখানে আসার পরে হচ্ছে প্রায় সবারই সেম, মোটামুটি বলা যায় যে 30 থেকে 40টা দেশের স্টুডেন্টদের সাথে আপনার দেখা হতে পারে। তো সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় শুধু মনে করে যে এখানে চাইনিজ ভাষা শেখা লাগবে বা চাইনিজের উপর ডিপেন্ড করে এখানে চলতে হবে, বিষয়টা ওরকম না। আপনার এখানে হচ্ছে ইংরেজি পাশাপাশি হচ্ছে অনেক দেশের, এই যে মনে করেন আবার অনেকে ফ্রেঞ্চ শেখে, বা অনেক যে মেজর গুলা ল্যাঙ্গুয়েজ গুলা, জার্মান, এই সমস্ত দেশের লোকদের সাথে আপনার দেখা করার বা হচ্ছে কথা বলার সুযোগ আছে। তো এগুলো হচ্ছে এক একটা প্লাস পয়েন্ট বলা যায়। আর হচ্ছে এখানে আসার পরে আরো আহ ওদের যে ক্যান্টিন গুলা, ওদের ক্যান্টিন গুলা হচ্ছে ঢোকার পরে মনে হচ্ছে যে এগুলা এক একটা, কি বলবো, মানে বিশ্ব রান্নাঘর বলা যায় আর কি। কারণ চায়না অনেক বড় একটা দেশ, এখানে তো এক একটা প্রভিন্সের হচ্ছে ওদের আলাদা আলাদা খাবার রয়েছে আর কি। তো ওই খাবারগুলো হচ্ছে সব ক্যান্টিনে থাকে আর কি। তো ক্যান্টিনে একবার ঢুকলে মনে হয় যে মানে পুরা চায়নাটা হচ্ছে আপনি কাভার করে ফেলবেন আর কি। তো শুধু ওইটা না, আবার হচ্ছে খাবারের মধ্যে আবার হচ্ছে পুরা দুনিয়ার যে খাবারগুলো আছে, এই যে মনে করেন আফ্রিকান খাবার, তারপর হচ্ছে ইউরোপিয়ান খাবার। ইউরোপিয়ানদের হচ্ছে ওরা পাউরুটি, এক ধরনের রুটি আছে, এগুলো পছন্দ করে, এগুলো পাওয়া যায় এখানে। কিংবা আমাদের চিকেন কারি, আমি এখন যেখানে থাকি এখানে হচ্ছে রান্না করা যায় না। তো তো সেই সমস্যাটা হচ্ছে আমি ক্যান্টিনে গিয়ে হচ্ছে দুধের স্বাদ গলা মেটানো এই টাইপের একটা করি আর কি। তো একটু হচ্ছে ভিডিওটা অন করলে একটু ভালো হতো, মানে দর্শকরা দেখতে পেতো আর কি। ওভারঅল হচ্ছে এরকম আর কি আমার এখানে এক্সপিরিয়েন্সটা হচ্ছে এরকম। আর এই আর কি অবস্থা। আমি খুবই দুঃখিত হচ্ছে আমার টেকনিক্যাল সমস্যার কারণে আমার সেট আপ, এক সেট আপ থেকে আরেকটা সেট আপে হচ্ছে চেঞ্জ করে এরকম ভাবে চালিয়ে নিতে হচ্ছে আর কি আপাতত। না আমি ধন্যবাদ প্রভাকর আসলে দা। তো এই মুহূর্তে আমরা আসলে বেশ কিছু প্রশ্ন এখানে কমেন্ট বক্সে পেয়েছি। তো আপনারা, আমি প্রশ্নগুলো একে একে পড়ছি। প্রথম প্রশ্ন করেছেন লক্ষ্মীমন চাকমা। তো উনি জানতে চাচ্ছেন যে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কি উচ্চশিক্ষা, জাতীয়, উনি সম্ভবত বোঝাতে চেয়েছেন যে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে কি চায়নাতে উচ্চশিক্ষা গ্রহণ করা যায় কিনা, হুম, আর যদি করা যায় তাহলে করণীয় কি হতে পারে আমি এখানে। আমি এটার আনসারটা দিচ্ছি। আমার একটা এক্সপিরিয়েন্স আছে। আমার পরিচিত হচ্ছে একটা চাকমা আপু ছিলেন। উনিও মনে হয় ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে। বাঙালিও কয়েকটা আপু ছিলেন যারা হচ্ছে মাস্টার্স করতে গেছে আর কি ওই জায়গায়, এমনকি পিএইচডি করতে গেছে। দুইটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। একটা ভাই ছিলেন, উনি হচ্ছে বেসিক্যালি আই গেস উনি হচ্ছে ঢাকা কলেজ থেকে মানে আন্ডার গ্রাজুয়েট করা, পরে ঢাকা ইউনিভার্সিটিতে আই গেস ইভিনিং এমবিএ করা, করার পর আবার এগেন উনি চায়না থেকে এমবিএ করছে, মাস্টার্স করছে। মাস্টার্স করার পর উনি প্রচুর পড়াশোনায় ফোকাস করছিল এন্ড হচ্ছে রিসার্চ পেপার কয়েকটা ভালো ভালো জার্নালে পাবলিশ করছে। করার পর উনি পিএইচডিও করছে ওখান থেকে, আমাদের ইউনিভার্সিটি থেকে। তো মজার বিষয় হচ্ছে আমাদের ইউনিভার্সিটি হচ্ছে ওয়ার্ল্ড র্যাঙ্কিং আবার খুব ভালো একটা, যেমন আহ, প্রভাকর যে ইউনিভার্সিটি পড়াশোনা করছে পেকিং ইউনিভার্সিটি, এটা চায়নাতে ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটি। মনে হয় এখন কত টপ এশিয়ার মধ্যে এক নম্বরে থাকে। ন্যাশনাল ইউনিভার্সিটি সিঙ্গাপুর হচ্ছে অনেক সময় এক নম্বরে থাকে, এরপরে হচ্ছে পেকিং বা সিংহা ইউনিভার্সিটি এরা হচ্ছে থাকে, আবার হংকং কিছু ইউনিভার্সিটি আছে। বাট চায়নাতে হচ্ছে সিংহা, পেকিং, এগুলো হচ্ছে টপ লেভেলের ইউনিভার্সিটি, একদম টপ লেভেলে। তো আমার ইউনিভার্সিটি হচ্ছে টপ 10 ইউনিভার্সিটি ছিল। তো ওই ভাই হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি পড়াশোনা করার পর ঢাকা ইউনিভার্সিটি থেকে ইভিনিং এমবিএ করার পর আবার ওখানে মাস্টার্স করতে গেছে, করার পর পিএইচডি করছে। পিএইচডি করার পর উনি এখন ব্র্যাক ইউনিভার্সিটি টিচার। সো আমি যেটা বলবো হচ্ছে, এবং কয়েকটা আপুও গেছিল আর ন্যাশনাল ইউনিভার্সিটি পড়াশোনা করছে। তো আমি বলবো যে যাদের ওইরকম প্ল্যান আছে হায়ার স্টাডির জন্য, সো ইউনিভার্সিটি আসলে ম্যাটার করে না। আপনি যদি আপনার রিসার্চ প্ল্যান, স্পেশালি মাস্টার্স ক্ষেত্রে যেটা হয়, রিসার্চ প্ল্যান, যে আমি একটা সুপারভাইজারের সাথে কথা বললাম যে আমি এই সুপারভাইজার এই স্পেসিফিক ফিল্ডে কাজ করে, আমার রিসার্চ ইন্টারেস্ট আর ওনার ইন্টারেস্ট অ্যালাইন হয় কিনা, এবং আমি যেভাবে আমার ইন্টারেস্ট এক্সপ্রেস করতেছি ওটা আসলে প্রফেসর পছন্দ করবে কিনা, এটা সুন্দর মতো হচ্ছে গঠন করে যদি প্রফেসরের সাথে কন্ট্যাক্ট করা যায়, তখন ওনারা ইউনিভার্সিটি দেখে না। তো এই ক্ষেত্রে যেটা বললাম ন্যাশনাল ইউনিভার্সিটিও করা যায়। সেকেন্ড যে জিনিসটা উনি জিজ্ঞেস করছে কি ডকুমেন্টস লাগবে। সো মাস্টার্সের ক্ষেত্রে আপনি পৃথিবীর যে কোনো জায়গা থেকে অ্যাপ্লাই করেন কিনা, আপনি ইঞ্জিনিয়ারিং থেকে অ্যাপ্লাই করেন কিনা, বা আর্টস, ইঞ্জিনিয়ারিং বা অন্যান্য সোশ্যাল সায়েন্স বা কমার্স সাবজেক্ট থেকেও অ্যাপ্লাই করেন কিনা, সব প্রসেস প্রায় সেম। মোটামুটি হচ্ছে আপনার যে জিনিসটা হয় কি, আপনার অ্যাজ ওয়েল আপনার হচ্ছে ইউনিভার্সিটি সার্টিফিকেট লাগবে, আপনার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট লাগবে। এক্ষেত্রে বেসিক্যালি হয় কি, চায়নাতে দুই ধরনের প্রোগ্রাম যেহেতু ওরা প্রোভাইড করে, একটা হচ্ছে চাইনিজ মিডিয়াম প্রোগ্রাম, মানে সায়েন্স টোটালি চাইনিজ চাইনিজ ভাষা দিয়ে আপনি পড়াশোনা করবেন, আন্ডার গ্রাজুয়েট ডিগ্রি হতে পারে, মাস্টার্স ডিগ্রি হতে পারে, পিএইচডি হতে পারে।
তো মাস্টার্সে যারা যায় বেসিক্যালি সবাই হচ্ছে আপনার হচ্ছে ইংলিশে পড়াশোনা করে, মানে ইংলিশ টপ প্রোগ্রাম। তো ইংলিশ টপ প্রোগ্রামে গেলে যে জিনিসটা লাগে সেটা হচ্ছে ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট। তো এটা দুইটা অপশন হতে পারে। একটা হচ্ছে যারা আন্ডার গ্রাজুয়েট একদম টোটালি হচ্ছে ইংলিশে পড়াশোনা করে, বাংলাদেশের মোটামুটি ইউনিভার্সিটিগুলোতে হচ্ছে ইংলিশে পড়ায়। সো ওইটা যদি থাকে তখন আপনি এমওআই দিয়ে অ্যাপ্লাই করতে পারেন, যেটা হচ্ছে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন বলে মনে হয় আই গেস। এটা দিয়ে করতে পারবেন। অথবা হচ্ছে আইএলটিএস লাগবে আপনার। অনেকে জেনারেল হচ্ছে আইএলটিএস করে। আর সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে যেটা হয় দুইলিঙ্গ। তো দুইলিঙ্গতে হচ্ছে কিছু ইউনিভার্সিটি জাস্ট চায়নাতে আমি যতটুকু জানি 3-4টা ইউনিভার্সিটি, এর থেকে অনেক কিছু ইউনিভার্সিটি হচ্ছে দুইলিঙ্গ অ্যাকসেপ্ট করে। দুইলিঙ্গ ওয়েবসাইটে গেলে, অফিসিয়াল ওয়েবসাইটে যদি যান আপনি দেখতে পারবেন দুইলিঙ্গ কোন কোন ইউনিভার্সিটিতে অ্যাকসেপ্ট করে। তো দুইলিঙ্গ দিয়েও আপনি অ্যাপ্লাই করতে পারবেন। সো এই ফার্স্ট যে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা বলবো হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট। আইএলটিএস হতে পারে, অথবা হচ্ছে চাইনিজ ল্যাঙ্গুয়েজ হতে পারে, অথবা দুইলিঙ্গ হতে পারে। মানে ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ল্যাঙ্গুয়েজের জন্য যে কোনো একটা সার্টিফিকেট, আর চাইনিজে পড়াশোনা করতে গেলে চাইনিজ সার্টিফিকেট মাস্ট। এটা গেল। দেন হচ্ছে আপনার হচ্ছে রিকমেন্ডেশন লেটার। আপনার মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করলে রিকমেন্ডেশন লেটার লাগবে, পিএইচডির জন্য করতে গেলে রিকমেন্ডেশন লাগবে। সো এটা হইতে পারে আপনার, ধরেন আপনি ইউনিভার্সিটি, বাংলাদেশের ধরলাম হচ্ছে যে কোনো একটা ন্যাশনাল ইউনিভার্সিটি পড়াশোনা করছেন, বা যে কোনো একটা গভর্নমেন্ট ইউনিভার্সিটি পড়াশোনা করছেন। সো আপনার ডিপার্টমেন্টে কোনো একটা প্রফেসর থেকে আপনি হচ্ছে রিকমেন্ডেশন নেবেন। তো মোটামুটি বাংলাদেশে এখন টিচাররা সবাই প্রোভাইড করে, টিচারদের সাথে ভালো সম্পর্ক থাকলে, বা কোনো আপনার থিসিস করার কোনো প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থাকলে, বা এরকম ভালো টিচারদের সাথে সম্পর্ক থাকলে ওনারা আপনার জন্য হচ্ছে, বা আপনার বাংলাদেশে করে কি অনেক সময় স্টুডেন্টরা লিখে প্রফেসরের কাছ থেকে হচ্ছে জাস্ট সিগনেচার নিয়ে চলে আসে। বাট আমি এটা প্রিফার করি না। আপনার হচ্ছে এই রিকমেন্ডেশনটা খুবই ইম্পর্টেন্ট। আমি যদি বলি যে স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে কয়েকটা প্যারামিটারের মধ্যে হচ্ছে এটা একটা অন্যতম, যে আপনার টিচাররা কিভাবে আপনার সম্পর্কে হচ্ছে এক্সপ্রেস করতেছে, ঠিক আছে। এটা একটা। তো তো আপনার যে জিনিসটা লাগতেছে আহ, দুইটা রিকমেন্ডেশন লেটার। সো মোটামুটি এটা হওয়ার পর আপনার অ্যাপ্লাই করার সবকিছু হয়ে গেছে। আরেকটা জিনিস, যে জিনিসটা আমি জানেন আমাদের সময় হচ্ছে নোটারি করা লাগতো, মানে কোনো সার্টিফিকেট যদি হয় আপনি অ্যাপ্লাই করার সময় নোটারি করা লাগে। আর নোটারি জিনিসটা হয় কি, আমাদের বাংলাদেশের যে কোনো নোটারি পাবলিকের কাছে গেলে, আমার সময় করছিলাম, আমি 10 টাকা দিয়ে ফার্ম গেটের জায়গা থেকে করছি। জাস্ট হচ্ছে সার্টিফিকেটগুলো নিয়ে গেছিলাম, 10 টাকা দিয়ে করে দিছি। তো আমি জানি না এখন ওই সিস্টেমটা আছে কিনা আমাদের সময়, আর এখন একটু অনেক জায়গায় চেঞ্জ হয়ে গেছে। সো এটা একটা মোটামুটি এই জিনিসগুলো থাকলে হয়ে যায়। তো পাসপোর্ট লাগবে, পাসপোর্ট মাস্ট করা দরকার। পাসপোর্ট অনেক সময় কিছু কিছু ইউনিভার্সিটি পাসপোর্ট না থাকলেও আপনি পরে আপনি যে পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করছেন ওটা পেন্ডিং দিয়েও অনেক সময় করা যায়, এটা এতটা ম্যাটার করে না। কিন্তু যেহেতু আপনি বাইরে যাবেন, এরকম প্ল্যান আছে, আগের থেকে প্ল্যানিং করে রাখতেছেন যে চায়নাতে যাবেন, সেক্ষেত্রে আমি বলবো যে পাসপোর্টটা আপনার মাস্ট করা দরকার। এরপরে যেটা ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, শুধুমাত্র চায়নার জন্য না, যে কোনো দেশের যদি আপনি অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে আপনার আইএলটিএস বা আদার্স যে ইংলিশ যে প্রফেশনাল সার্টিফিকেটগুলো আছে এগুলো যে কোনো একটা দেওয়া। এবং হচ্ছে দেওয়ার আগে একটু দেখা যে আসলে চায়নাতে করে অ্যাকসেপ্ট করে কেন ওই সার্টিফিকেটটা। সো এই ক্ষেত্রে আইএলটিএস কমনলি সব দেশেই অ্যাকচুয়ালি অ্যাকসেপ্ট করে, চায়নাতে অ্যাকসেপ্ট করে। সো আপনার এটা লাগবে। থার্ড যে জিনিসটা, ইউনিভার্সিটি, আপনার যে আন্ডার গ্রাজুয়েট করার ইউনিভার্সিটি, ওই ইউনিভার্সিটি থেকে হচ্ছে দুইটা রিকমেন্ডেশন লেটার নেওয়া। বাকি যে জিনিসগুলো আছে সেটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল জাস্ট স্টাডি প্ল্যান, ওই যে আপনার বললাম রিসার্চ প্ল্যানটা আপনার একটু ভালো মতো লেখা, কপি পেস্ট না করা। আমি অনেস্টলি আমার টাইমের সময় হচ্ছে আমি অনেকজনকে পাইছি যারা হচ্ছে এরকম কপি পেস্ট করে হচ্ছে অ্যাপ্লাই করে, দেখা যায় যে এক্ষেত্রে অনেক জায়গা থেকে রেসপন্স পায় না। সো আমি বলবো যে রিসার্চ প্ল্যানের উপর একটু জোর দেওয়া আগের থেকে, যে আমি কেন রিসার্চ করতে যাচ্ছি, মানে মাস্টার্সে হইতে পারে, মাস্টার্সের ক্ষেত্রে, পিএইচডির ক্ষেত্রে, এই ক্ষেত্রে যে আমি কেন পড়তে যাচ্ছি, আমার রিসার্চ ইন্টারেস্টটা কি, এই বেসিসে কি করা, কয়েকটা প্রফেসর লিস্ট ধরে ধরে বের করা। লেটস সে আমি যে অ্যাপ্রোচটা ইউজ করি সেটা হচ্ছে, ধরেন আমি আগে চিন্তা করি যে আমি কোন সাবজেক্টে পড়াশোনা করতে যাচ্ছি। কারণ মাস্টার্সে তো অনেক সাবজেক্ট, যেমন অনুজ ভাই টেক্সটাইলে গেছে, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্টও থাকতে পারে, টেক্সটাইলে আরো স্পেসিফিক কিছু ডিপার্টমেন্ট থাকতে পারে। আমাদের যেমন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং হয় কি, অনেকে কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করার পর সফটওয়্যারে পড়াশোনা করে, বা টেলিকমিউনিকেশনে যায়, বা অন্য আরেকটা ফিল্ডে যায়। চায়নাতে এরকম স্কোপ আছে, এখানে কোনো ধরাবাধা নাই যে আমি এই স্কোপ থেকে বা এই ডিপার্টমেন্ট থেকে এই ডিপার্টমেন্টে যাইতে পারবো কি পারবো না, এরকম কোনো নিয়ম নাই। তো এই জন্য হয় কি, আমি কি করতাম, আমি হচ্ছে চিন্তা করছি ওকে আমার যে রেজাল্ট, আমার যে সিচুয়েশন, এই বেসিসে আমার কোন কোন ইউনিভার্সিটিগুলোতে টার্গেট দেওয়া উচিত। কারণ আমার রেজাল্ট যদি খারাপ হয়, আমি তো হাই র্যাঙ্কিং ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করলে আমার জন্য লস। কারণ এটা অনেক কম্পিটিটিভ, চায়নাতে এখন পৃথিবী অনেক দেশ থেকে অ্যাপ্লাই করে, হিউজ লেভেলের স্টুডেন্ট অ্যাপ্লাই করে। সো সেক্ষেত্রে আমি রেজাল্ট অনুসারে আমি কয়েকটা লিস্ট বের করবো। তো এই লিস্ট বের করবো কিভাবে, এক হচ্ছে চাইনিজ ইউনিভার্সিটি একটা পোর্টাল আছে, গভর্নমেন্ট এটা হচ্ছে হ্যান্ডেল করে মেবি, চায়না ক্যাম্পাস চায়না ডট মনে হয় ওআরজি সামথিং এরকম। এরকম তো একটা প্ল্যাটফর্ম আছে, গুগলে সার্চ দিলে পাওয়া যায়। ওখান থেকে আপনি হচ্ছে র্যাঙ্কিং, ওখান থেকে আপনি ইউনিভার্সিটি ডিটেলস পাবেন প্রভিন্স ওয়াইজ। এভাবে করে আপনি হচ্ছে দেখবেন যে আপনি কোন সাবজেক্ট পড়তে যাচ্ছেন, ওই সাবজেক্টে হচ্ছে ওই ইউনিভার্সিটি প্রফেসররা কি কি টপিক্সে রিসার্চ করতেছে। দেন ওই বেসিসে ইমেলগুলো নিয়ে দেন হচ্ছে কোন একটা প্রফেসরের রিসার্চ টপিক যদি ভালো লাগে, ওই বেসিসে হচ্ছে ওদেরকে ইমেল করা। দেন ইমেল করার পর আপনার যে আইডিয়াস যদি থাকে, যে আমার চাইনিজ প্রফিসিয়েন্সি আছে, আমার প্রিভিয়াস ওয়ার্কিং এক্সপিরিয়েন্স এরকম, আমি এই ফিল্ডে কাজ করতেছি, এরকম দিয়ে হচ্ছে কথা বলা। এভাবে হচ্ছে যদি কমিউনিকেশন ভালো মতো হয়, প্রফেসর আপনাকে যদি অ্যাকসেপ্টেন্স লেটার দেয়, তাহলে আপনার স্কলারশিপ পাওয়ার প্রবাবিলিটি খুবই হাই।
সো ওভারঅল যে জিনিসটা বলবো সেটা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকেও পড়াশোনা করা যায় জানাতে, অনেক স্টুডেন্ট ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে মাস্টার্স করে পিএইচডি করে অনেক অনেক ভালো পজিশনে আছে। সো আমি এই মোটিভেশনটা রাখার মানে জন্য ইয়ে করবো আর কি অনেক। হ্যাঁ, ধন্যবাদ দাদা। তো এই মুহূর্তে আমরা আরেকটা প্রশ্নের উত্তর এখানে দিতে চাই। আমাদের কমেন্ট বক্সে এসছে একটা প্রশ্ন, যে সেটা হচ্ছে চায়না স্কলারশিপ প্রসেসিং। উনি এই প্রশ্নটা করছেন হচ্ছে উদয় শঙ্কর চাকমা। তো উনি প্রশ্ন করছেন চায়না স্কলারশিপ প্রসেসিং আর পড়াশোনা চালিয়ে নিতে কত খরচ হয়। এই উত্তরটা মনে হয় অনুজদা দিলে ভালো হবে। হ্যাঁ। হ্যাঁ, আসলে আমি এইসব নিয়ে বেশ কয়েকবার লেখালেখি করার চেষ্টা করেছি, আর এখানে যারা অধ্যয়নরত রয়েছে আমি তাদের সাথে যোগাযোগ করে আমি এসবের মানে খোঁজ খবর একটু নেওয়ার চেষ্টা করেছি আর কি। তো এক একজনের কাছ থেকে এক এক রকম আমি ধারণা পেয়েছি। তো ওভারঅল আমি যেটা মানে রিয়েলাইজ করতে পেরেছি, যেটা বুঝতে পেরেছি, সেটা হলো যে আসলে ধরেন আপনি এসএসসি পাস করে আপনার কোনো সন্তান বা ভাগ্নে বা ভাই কাউকে আপনি চীনে ডিপ্লোমা করতে পাঠাবেন, তাহলে সেক্ষেত্রে হয় কি দেখা গেলো যে সেক্ষেত্রে খরচটা একরকম হয়। তো আবার ইন্টারমিডিয়েটের পরে যদি কেউ মানে ব্যাচেলর করতে আসতে চায় এই জায়গায়, সেক্ষেত্রে খরচটা আরেক রকম হয়। আবার যদি আপনি মাস্টার্স বা পিএইচডির জন্য এখানে আসতে চান, তাহলে সেখানে আপনার খরচ নেই বললেই চলে। তো কারণ মাস্টার্স এবং পিএইচডি এসব জায়গায় যেহেতু এগুলো রিসার্চ বেস পড়াশোনা, এখানে গবেষণা করতে আসবেন, তো এখানে স্কলারশিপ পাওয়ার পসিবিলিটিটা খুবই হাই এই দুইটা জায়গায়। তো এক্ষেত্রে আপনার ব্যাচেলরে একটা ভালো রেজাল্ট, ভালো একটা থিসিস যদি থাকে, তাহলে মানে সেটা ইজিলি পাওয়া যায় আর কি। আহ, তো আমি যদি বলি, এখানে আমাদের দেশের ম্যাক্সিমাম আমার সাথে যারা যোগাযোগ করেছে তারা আহ, কেউ ডিপ্লোমা করতে আসতে চায় এসএসসির পরে, আবার কেউ মানে এসএসসির পরে এখানে ব্যাচেলর করতে আসতে চায়। তো আমি প্রথমে ডিপ্লোমাটা যেটা আমি খোঁজ নিয়ে জানতে পেরেছি, তো ওখানে ডিপ্লোমাতে ভালো একটা স্কলারশিপ আসে। সেটা কিরকম? অনেকে স্কলারশিপ বলতে যেটা মেন করে কি, ওই যে যেমন আমি মাস্টার্সে সিএসসি স্কলারশিপ পেয়েছি, তো আমি এখানে পড়াশোনা ফ্রিতে করি এবং মান্থলি বাংলাদেশের টাকায় মান্থলি আমি 50 থেকে 55 হাজার টাকা আমি মান্থলি স্টাইপেন্ড পাই। তো অনেকে ভাবে কি ওরা ব্যাচেলর বা ডিপ্লোমা করতে আসলে আমার মতো হয়তো বা মাসে মাসে স্টাইপেন্ড পাবে কিনা এই জিনিসটা ওরা ভাবে, চিন্তা করে। কিন্তু আসলে পড়াশোনার সাথে টাকাটা আসলে মানে চিন্তা করাটা আমাদের ঠিক না। তো হুম। আপনি মাস্টার্স এবং পিএইচডির জন্য আসলে আমার মতো যে ফেসিলিটি ওগুলো আপনি মানে পরে পাবেন, কিন্তু আপনি যদি ওই ব্যাচেলর বা ডিপ্লোমা করতে আসতে চান, তাহলে সেটা চিন্তা করতে করতে পারবেন না। আবার সেক্ষেত্রে আমি সাজেস্ট করি যারা তারাই চীনে ডিপ্লোমা কিংবা ব্যাচেলর করতে আসবেন, যাদের ফ্যামিলি মোটামুটি একটু মিডিয়াম লেভেলের মানে ইকোনমি থেকে আর কি, হুম। যারা একটু মোটামুটি সচ্ছল। কারণ ডিপ্লোমাতে দেখা গেল যে প্রথম একটা বছর আমি যেটা জেনেছি সেটা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ কোর্স করা লাগবে। মানে কারণ ডিপ্লোমাতে এখানে শিখতে হবে টোটালি চাইনিজ ল্যাঙ্গুয়েজে। হুম। মানে এখানে লাভ ছাড়া মানে ক্ষতি কিছুই নেই, কারণ চাইনিজ ল্যাঙ্গুয়েজটা শিখতে পারাটা খুবই লাভজনক। এবং ওই এক বছরে যদি চাইনিজ ল্যাঙ্গুয়েজ সাকসেসফুলি সে শিখতে পারে, তাহলে সে একটা স্কলারশিপের সুযোগ সুবিধা হবে, যেখানে সে হোস্টেল ফি, টিউশন ফি মোটামুটি ফ্রি পাবে। আর তার ক্ষেত্রে যেটা লাগবে ওই মান্থলি এখানে চলার মতো যে খরচটা, সেটা 8-10 হাজার টাকা। মানে সেটা তো আমরা যদি দেশে রাঙামাটি, ঢাকা, চিটাগাং যেখানে থাকি না কেন, এটা আমাদের বাসা থেকে এমনি আনা লাগে। তো ওই যে মাসে চলার জন্য যে খরচটা, শুধু সেই খরচটা নিয়ে এসে ও এখানে ডিপ্লোমাটা মানে কমপ্লিট করতে পারবে আর কি। তো মোটামুটি একটা ভালো স্কলারশিপ যারা এসএসসি পরে এখানে আসতে চায়। তো মোটামুটি আমি মনে করি এটা একটু ওদের জন্য টাফ এই মানে সুযোগটা গ্রহণ করা, কারণ যারা এসএসসি পাস করে ওরা তো মানে খুবই শত, মানে ওরা বাইরের দুনিয়ার সাথে মানে কেমনে অ্যাডাপ্ট করবে ওই চিন্তাটা ওদের মাথায় থাকে না, কিন্তু এই চিন্তাটা করা লাগবে আমাদের গার্জিয়ান যারা তাদের। হুম। তো আমরা যদি আমাদের সন্তানকে এভাবে মানে প্রিপেয়ার করতে চাই, তাহলে ও যখন ক্লাস 9 মানে ক্লাস 8, 9, 10-এ ও যখন উঠছে, তখন আমি সাজেস্ট করি ওনাকে আমরা কম্পিউটারের সাথে পরিচয় করিয়ে দিই, মানে কম্পিউটার পরিচালনা। তারপর ওনাকে আমরা যে নিজে নিজে রান্না করার ক্ষেত্রে আমরা নিজে নিজে রান্না করে খাওয়ার ক্ষেত্রে একটা স্বাবলম্বী হওয়ার আমরা আমরা একটা ট্রেনিং দিতে পারি। তো এরপরে আমরা
ওই যে এই যে ইংলিশ স্পিকিং এর জন্য আমরা কোন একটা কোর্স ওকে ধরাই দিতে পারি, বা যদি চীন, জাপান বা কোরিয়া যে দেশে যাওয়ার প্ল্যান আছে, কিংবা জার্মান, যে দেশে যাওয়ার প্ল্যান আছে, ওই দেশের ভাষাটা শেখার জন্য তখন থেকে আমরা, সেটা অনলাইনে হোক অফলাইনে হোক, আমরা তাকে এনকারেজ করতে পারি। হুম। তারপর এই আর কি, মোটামুটি বাইরের দুনিয়ায় গেলে যে নিজে নিজে ফাইট করে চলা লাগবে, ওই মানে ওভাবে একটা যোদ্ধা হিসেবে আমরা আমাদের সন্তানকে আমরা তৈরি করতে পারি ওই ক্লাস 8-9 থেকে। তাহলে দেখা গেল যে হুট করে এখন তো এসএসসি পরীক্ষা দেশে শেষ হলো, তো এখন যদি আমরা কোনো একটা গার্জিয়ান এসে বলে যে আমার সন্তানকে পাঠাতে চাচ্ছি চীনে, তাহলে আমি ওনাকে সাজেস্ট করবো যে পাঠায়েন না। কারণ কারণ ওর এখানে এসে চলার জন্য খুবই টাফ হয়ে যাবে, কারণ ও এখনো ল্যাঙ্গুয়েজ জানে না, বা True. এখনো ঢাকা চট্টগ্রাম শহরে গিয়ে কিভাবে নিজে নিজে চলাফেরা করবে, ওর এই ক্যাপাবিলিটি এখনো হয় নাই। তো আবার চীনে এসে কেমনে ফাইট করবে সে যদি, আমাদের আজকের লাইভটা যারা দেখছেন, আমি সেই সব গার্জিয়ানদের আমি রিকোয়েস্ট করব, যদি আপনার কোনো আত্মীয় বা কোনো সন্তান ইন ফিউচারে যদি চীনে এসএসসির পরেই মাত্র এসএসসি পাস করার পরে ডিপ্লোমা পড়তে আসতে চায়, তাহলে তাকে ক্লাস 8-9 থেকে সেভাবে মানে তৈরি করুন। তাহলে সেক্ষেত্রে ও একটা মাত্র এসএসসি পাস করার পরে মানে চীনে এসে একটা ওয়ার্ল্ড ক্লাস এডুকেশন সিস্টেমের সাথেও মানে ফ্যামিলিয়ার হতে পারবে। আর ব্যাচেলরের পরে, সরি, ইন্টারমিডিয়েটের পরে আমাদের দেশে হয় কি, ওই পাবলিক বিশ্ববিদ্যালয়ে যদি রেজাল্ট ভালো করে, মানে যদি একটা ভালো পয়েন্ট থাকে, তাহলে পাবলিক বিশ্ববিদ্যালয়ে একটা দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়, বা অনেকের মেডিকেল নার্সিং এ দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়। এখন যারা ওইসবের চান্স পায় না, তারা কি করে, হয় ওই ন্যাশনালে ভর্তি হয়, অথবা প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হয়। তো আমাদের দেশের যে শিক্ষা ব্যবস্থা ন্যাশনালের ক্ষেত্রে, সেটা হয় কি, ওখানে টাকা পয়সা তেমন একটা খরচ হয় না। কিন্তু আমি মনে করি একটা স্টুডেন্টের লাইফ ওখানে মোটামুটি একটা ড্যামেজ হওয়ার পথে আর কি। কারণ ওখানে তো ওই বছর শেষে একটা পরীক্ষা হয়, আমি যেটা এক্সপিরিয়েন্স করেছি, আমার বন্ধু বান্ধব বা আমার ভাই বোন যারা পড়াশোনা করেছে ওখানে, তো বছর শেষে একটা পরীক্ষা দেবে কোনো মতে, ওখানে পয়েন্ট যা আছে। আর আমি ওখানে ন্যাশনালে যারা পড়াশোনা করে তাদের আমি একটা হাই সিজিপিএ আমি পেতে আমি দেখিনি। কারণ ন্যাশনাল থেকে ব্যাচেলর করে এখানে যদি আপনি মাস্টার্স করতে আসতে চান, তাহলে সিজিপিএটা অনেক ম্যাটার করে। আর ন্যাশনালে ম্যাক্সিমাম গড় সিজিপিএ থাকে 2.8 থেকে মানে 3.10, এরকম একটা গড় সিজিপিএ থাকে, আমি যেটা খেয়াল করেছি আর কি। আর যেটা দিয়ে হায়ার স্টাডিজে মানে ওই একটা স্কলারশিপ হোল্ড করা মাস্টার্সের জন্য খুবই টাফ হয়ে যায়। আর যারা ঠিক আছে, যারা পাবলিক ভার্সিটিতে চান্স হয় না ওই জায়গায় দেশে, আবার যারা ন্যাশনালে ভর্তি হবে না, আবার যারা চিন্তা করতেছে কি আমি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হব, হ্যাঁ দেশের ব্র্যাক, আহসানুল্লাহর মতো অনেক মানে সুনামধন্য প্রাইভেট ইউনিভার্সিটি আছে, আপনি যদি সেগুলোতে পড়তে পারেন সেটা ভালো। কিন্তু আপনি যদি এভারেজ একটা দেশের একটা এভারেজ প্রাইভেট ইউনিভার্সিটিতে আপনি পড়তে একটা প্ল্যান করেন, তাহলে আমি সেটা আপনাকে না করব। আপনি ওই দেশের একটা এভারেজ প্রাইভেট ইনস্টিটিউটে আপনি পড়তে গিয়ে যে টাকাটা আপনার খরচ হবে 4 বছরে, আপনি যদি চীনে এসে ব্যাচেলর করেন একটা পার্সিয়াল স্কলারশিপ নিয়ে, তাহলে আপনার অতগুলো টাকা খরচ হবে না। তো সেক্ষেত্রে ওই ওই খরচটা চলে আসে আর কি চীনে, মানে ওই পড়ালেখা করতে কত খরচ হয়। তা হ্যাঁ আমি যেটা খোঁজ নিয়ে, আহ, হ্যাঁ, যেটা আমি খোঁজ নিয়ে জানতে পেরেছি যে, হ্যাঁ, অনুজ ভাই, আপনাকে একটু থামাই, এখানে একটা সম্পূরক প্রশ্ন এসছে। সেটা একটু মনে হ্যাঁ, হয় আপনার আলোচনার সাথে একটু রিলেভেন্ট হবে। সেখানে হ্যাঁ, হ্যাঁ। প্রসেনজিৎ নামে একজন জিজ্ঞেস করেছেন যে ডিপ্লোমার পরে বিএসসি করা গেলে আসলে কত পয়েন্ট চায় তারা, এবং একই সাথে স্কলারশিপটা, এই ডিপ্লোমা করতে গেলে স্কলারশিপের প্রসেসটা কি আসলে, এটা উনি জানতে চাচ্ছেন। আচ্ছা, আমি আমি হয়তো ব্যাট করছি দেশে অনেকে, হ্যাঁ আমার সাথে অনেকে যোগাযোগ করেছে যারা মানে দেশে মানে পলিটেকনিক থেকে ডিপ্লোমা কমপ্লিট করতেছে বা করেছে অনেকে, তারা এখানে ব্যাচেলর করতে আসতে চায়। তো ওনাদের জন্য দেশের সুবিধা হয় কি, দেশে একটা ডিপ্লোমা করার পর ওনারা একটা জব সেক্টরে ঢুকে ওখানে দেশে বিএসসিটা করতে পারে। আমি ওনাদের জন্য ওটাই সাজেস্ট করি, দেশে কোনো মতে একটা ওখানে জব নিয়ে বিএসসি করে, মানে নিজের টাকায় বিএসসিটা করে কমপ্লিট করে তারপর এখানে মাস্টার্সের জন্য চলে আসেন। হ্যাঁ, কারণ উনি এখানে, জানতে চেয়েছেন কত, এখানে হ্যাঁ, কোনো রিকোয়ারমেন্ট হিসেবে হিসেবে কোনো হ্যাঁ, আহ, হ্যাঁ, হ্যাঁ, কত পয়েন্ট পাওয়া এখানে লাগে, কি ব্যাপারটা। ফার্স্ট অফ অল আপনি এখন আমি যেটা বলে থাকি গতানুগতিক, সোশ্যাল মিডিয়ায় দেখবেন যে অনেকেই ফুল ফুল ফ্রি স্কলারশিপ আপনাকে অফার করবে। রেজাল্ট
ওই আউট অফ 3 থাকুক আর 3.5 থাকুক, মানে আপনাকে বলবে যে ফুল ফ্রি স্কলারশিপ। কিন্তু ওখানে যে হিডেন জিনিসটা ওই ধান্দাবাজ যে এজেন্সিরা যেটা বলে না, সেটা হলো যে হ্যাঁ ঠিক আছে, ফুল ফ্রি স্কলারশিপ একটা পাওয়া যায়, সেটা প্রথম বছরে 1 বছরের জন্য। সেখানে অনেক কন্ডিশন মানে যুক্ত থাকে। ওই ফুল ফ্রি স্কলারশিপটা 1 বছর পরে যদি কোনো কারণে আহ, কোনো একটা সাবজেক্টের রেজাল্ট মানে ডাউন হয়ে যায়, তাহলে আপনার স্কলারশিপ টোটালি ক্যান্সেল। তাহলে বাকি বাকি যে 3 বছর পড়াশোনা করতে হবে আরো, ওই বাকি 3 বছর আপনাকে কি করতে হবে, একটা ইউনিভার্সিটির একটা মানে ওই ব্যাচেলর ডিগ্রির জন্য যে প্রতি বছরের যে একটা টিউশন ফি থাকে, ওই পুরো টাকাটাই আপনাকে পে করতে হবে। যদি না পারেন হুম, তাহলে আপনাকে চলে যেতে হবে। হুম, তাহলে ওই এজেন্সিরা আপনাকে ফুল ফ্রি স্কলারশিপের একটা লোভনীয় অফার দেওয়ার পরে আপনাকে এখানে পাঠাচ্ছে, কিন্তু আপনি এখানে এসে অথৈ সাগরে পড়ে যাচ্ছেন। কারণ আহ, এখানে কোনো গ্যারান্টি নেই, এখানে 80%-এর নিচে রেজাল্ট চলে গেলে আপনার স্কলারশিপ ক্যান্সেল। তারপর কি হবে? তারপর ওইটা হিউজ একটা অ্যামাউন্ট, যেটা আপনার ফ্যামিলি থেকে হয়তো খাবার করতে পারবে না পরে। তবে এক্ষেত্রে আমি যতজন থেকে এখানে যারা ব্যাচেলর করতেছে, আমি তাদের সাথে যোগাযোগ করে যেটা মানে ধারণা পেয়েছি, সেটা হলো যদি কেউ ব্যাচেলর করতে আসতে চায়, সেক্ষেত্রে ভালো হয় যাদের দেশে মোটামুটি প্রাইভেট ইনস্টিটিউটে, প্রাইভেট ইউনিভার্সিটিতে যাদের মানে পড়ার ক্যাপাবিলিটি আছে, ওরা আসুক। সেক্ষেত্রে হয় কি, ও শুরু থেকে একটা মানে আনকন্ডিশনাল ফার্স্ট ইয়ার স্কলারশিপ নিয়ে আসুক এখানে, মানে যেখানে কোনো শর্ত থাকবে না। সেখানে হচ্ছে যে ও 50% বা 70% স্কলারশিপ ফেসিলিটি নেবে, এবং বছরে একটা নির্দিষ্ট পরিমাণ, সেটা বছরে হতে পারে 50,000 থেকে 70,000 বা 1 লক্ষ টাকা, ও মানে ইউনিভার্সিটি পে করবে প্রতি বছর। এবং এরপরে থাকা খাওয়া প্রতি মাসে ওর যা লাগে, ওই এই দেখা গেল যে এদিক ওদিক মিলায় বছরে 1.5-2 লাখ টাকা ওর একটা আনুষঙ্গিক খরচ যাবে সব মিলাই। এভাবে 4 বছরে 7-8 লাখ টাকা চলে যাবে। মানে এই একটা যদি পার্সিয়াল স্কলারশিপ নিয়ে একটা নির্দিষ্ট টিউশন ফি পরিশোধ করে ও আসতে চায়, তাহলে সেক্ষেত্রে ওর মানে পড়াশোনার পথটা একটু সুগম হবে বলে মনে করি আর কি আমি। কিন্তু আমি কখনোই সাজেস্ট করবো না যে ওই এজেন্সিদের ধান্দায় পড়ে ওই ফুল ফ্রি 100% স্কলারশিপ ওই ওই জায়গাটায় পা দেওয়া আমি কোনোখানে মানে আমি কোনোভাবে সাজেস্ট করি না। অ্যাটলিস্ট যাদের একটা ফ্যামিলি স্বাবলম্বী, যারা মাসে 8-10 হাজার টাকা পকেট খরচ এবং বছরে লাখ খানেক টাকা একটা টিউশন ফি যারা হোল্ড করতে পারবে ওর মানে সন্তানের জন্য, তাহলে ওই ওই ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে এখানে ব্যাচেলর করতে আসাটা আমি সাজেস্ট করি। অ্যাটলিস্ট দেশে প্রাইভেট ইউনিভার্সিটিতে না পড়ে এখানে ব্যাচেলর করতে আসলে খুবই ভালো হয়। এটা এটা আর কি। হ্যাঁ, নাইস। ধন্যবাদ অনুজদা। আমি এখন আরেকটা প্রশ্ন এখানে পড়তে চাই, যেটা কমেন্টে এসছে। মনতোষ ত্রিপুরা নামে উনি কমেন্ট করেছেন, আমি যদি ভুল বুঝে না থাকি তাহলে উনি প্রশ্ন করতে যাচ্ছেন যেটা, সেটা হচ্ছে যে চাকরির জন্য চায়নাতে যাওয়ার প্রাথমিক ধারণা, যে ও, আসলে বাংলাদেশে পড়াশোনা করে চায়নাতে যাওয়া যায় কিনা, এটা যদি এটা আসলে এটা আমি বলি, এখানে সজীব দা বা আমাদের যে আরেকজন মনে হয় আছেন প্রভাকর দাদা, তো ওনারা তো হয়তো বা এর আগে আলোচনা করেছেন। প্রভাকর দাদা হয়তো একটা ভালো কোম্পানিতে অলরেডি জব একটা পেন্ডিং এ আছে ওনার। হ্যাঁ, আর সজীব দাদা অলরেডি ওই যে ইউএসএ বা চাইনিজ কোম্পানিতে অলরেডি এখানে পড়াশোনা করে মানে জব করেছে আর কি। তো হ্যাঁ, হ্যাঁ, আসলে আমি এখানে চায়নাতে পড়াশোনা করতেছি, আমি আদৌ জানি না যে আমার পড়াশোনা শেষে আমি মানে চীনে জব পাবো কি পাবো না, এটা আমি আদৌ জানি না। কিন্তু এটা টোটালি ডিপেন্ড করবে আমি ওদের শিক্ষাটা ওদের এডুকেশনটা আমি মানে কিভাবে গেইন করতেছি, এবং ওদের যে কালচার, ওদের যে ল্যাঙ্গুয়েজ, ওগুলো আমি কতটা গুরুত্ব দিচ্ছি। যদি গুরুত্ব দিয়ে থাকি, যদি আমি মানে ওদের কালচারটা অ্যাডাপ্ট করতে পারি, ওদের ল্যাঙ্গুয়েজটা আমি শিখতে পারি, তাহলে চীনের চাকরির বাজার অবশ্যই মানে আমার জন্য খোলা থাকবে। এটা হচ্ছে সম্পূর্ণ সম্পূর্ণ নিজের উপরে। এটা শুধু আপনি চীন থেকে একটা ডিগ্রি নিলেন, একটা সার্টিফিকেট নিলেন, চীন আপনাকে চাকরি দেওয়ার জন্য বসে আছে, বিষয়টা এরকম না। আপনি যদি ওদের কালচার ল্যাঙ্গুয়েজ অ্যাডাপ্ট করতে পারেন, তাহলে এখানে অনেক অপরচুনিটি মানে আছে আর কি। তো আমি আরেকটা বিষয় অ্যাড করি। আহ না হয়, আচ্ছা আমি সেটা পরে আলোচনা করি, একেবারে শেষের দিকে আলোচনা করবো আমি। অন্য আলোচনা ওকে, থাকলে আমি অন্য কিছু আমি যোগ দিতে পারেন। আমি আমি হ্যাঁ, কথার মাঝখানে একটু বলি। এটাতে বাংলাদেশ হুম। থেকে চায়নাতে জব নিয়ে যাওয়াটা একটু চ্যালেঞ্জিং, বাট পসিবল। আমার পরিচিত কয়েকজন গেছে, বাট ওনারা মোস্টলি হচ্ছে টেকনিক্যাল আর অন্যান্য আদার্স, বলতে গেলে সবাই ইলেকট্রিক্যাল ফিল্ড থেকে। হইতে পারে এরকম একটা বাইক গেছিল, উনি হচ্ছে মানে একটা চাইনিজ কোম্পানিতে মেলা দিন ধরে কাজ করতেছিল। তো বেসিক্যালি আমি এখন হচ্ছে হুয়াওয়ে বাংলাদেশে কাজ করতেছি আইটি ইঞ্জিনিয়ার হিসেবে। তো উনি হুয়াওয়েতেই ছিলেন। তো ওনার পড়াশোনা এখানে।
তো উনি পড়াশোনা করার পর হোয়াইতে বেশ কয়েক বছর ছিলেন, থাকার পর হচ্ছে ওনার স্কিলটা ওইভাবে ছিল, পরে মনে করছে কোম্পানি যে ওদেরকে হচ্ছে হেডকোয়ার্টারে নিয়ে গেলে আরো বেশি কোম্পানির জন্য কাজে দেবে, এরকম ভ্যালু মনে করার পর হচ্ছে নিয়ে গেছে। এটা একটা। আরেকটা হয় কি, অনেক গার্মেন্টস বেস কোম্পানি আছে যাদের হয় কি, আমার নিজের আপন মানে আমাদের এলাকার একটা মামা গেছিল, উনি হচ্ছে চাইনিজ কোম্পানিতে বেশ কয়েক বছর ধরে জব করছিল। করার পর উনি চাইনিজ ল্যাঙ্গুয়েজ একটু একটু জানতো, অ্যান্ড জানার পর হচ্ছে মোটামুটি স্কিল, হাতের স্কিল অনেক ভালো। কারণ হচ্ছে চায়নাতে হয় কি, চায়নাতে তো অনেক মানুষ এবং ওদের অলরেডি স্কিল ওয়ার্কার আছে। তখন আপনাকে কেন নেবে, আগে প্রথমে এটা কোয়েশ্চেন করতে হবে। আমি চায়নাতে যে জব করতে যাবো বাংলাদেশ থেকে, এটা হচ্ছে যারা বাংলাদেশ থেকে ডিগ্রি নিয়ে বাংলাদেশ থেকে চায়নাতে জব করতে যাবে ওদের বেলায়। তো এক্ষেত্রে আমাকে জিজ্ঞেস করতে হবে ভাই আমার কি স্কিল আছে, ওই বেসিসে দেন হচ্ছে যদি আমি আগার আমার কোনো প্রিভিয়াসলি এক্সপিরিয়েন্স থাকে, লেটস সে আমি গার্মেন্টসে কোনো একটা ফ্যাক্টরিতে হচ্ছে টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেছে, এখন আমি কাজ করতে করতে খুবই এক্সপার্ট হয়ে গেলাম, এখন কোম্পানি মনে করতেছে না একে হচ্ছে আমি আমার আরো অন্যান্য যে ব্রাঞ্চগুলো আছে বা চায়নার ওখানে কোনো একটা ব্রাঞ্চে নিয়ে গেলে ও আরো শিখতে পারবে এবং মেবি আরো গ্রো করতে পারবে, আমাদের কোম্পানির জন্য ভালো হবে, এই বেসিসে বেসিক্যালি নেয়। আরেকটা জিনিস হয় কি, চায়নাতে যেটা নেয় অনেক সময় হচ্ছে টিচিং প্রফেশনে যাওয়া যায়। টিচিং প্রফেশন বলতে চায়নাতে কিন্তু প্রচুর ইংলিশ টিচিং জবের ইয়ে আছে, মার্কেট আছে, মানে অপরচুনিটি আছে। তো আপনার স্কিল যদি খুব ভালো হয়, যদি এখানে একটা প্রবলেম আছে, প্রবলেম হয় কি আমাদের চায়না জাপান কোরিয়া বলে এগুলোতে একটু সাদা চামড়াতে একটা হাই প্রায়োরিটি দেওয়া হয়। তো ওখানকার কি বলে যে যে বাচ্চা কাচ্চাদের আব্বা আম্মু আছে, প্যারেন্টসদের, ওরা ওরা একটু ফরেনারদের একটু প্রিফার করে। তো আপনার যদি আবার ইংলিশ স্কিল খুব ভালো হয়, আপনার যদি ইংলিশ টিচিং এর জন্য আবার আইএলটি ইয়া থাকে, সার্টিফিকেট থাকে, তাহলে হচ্ছে চায়নাতে আবার অ্যাপ্লাই করতে পারেন। তো এটা প্রসেস একটু মানে আমি বলবো যে এতটা কঠিন না, এতটা কঠিনও না, এতটা আবার সহজও না। এক্ষেত্রে আপনার অনেক সময় এজেন্সি থ্রুতে যাওয়া লাগে, এজেন্সি বলে ওখানে কোনো অথরাইজ কোনো এজেন্সি থ্রুতে অ্যাপ্লাই করতে হবে। আর সবচেয়ে ভালো হয় এক্ষেত্রে যেটা, সেটা হচ্ছে ধরেন আপনি যদি চাইনিজ ল্যাঙ্গুয়েজ পারেন, সেক্ষেত্রে আপনার জব খোঁজাটা একটু ইজি বাংলাদেশ থেকে। কারণ আপনার চাইনিজ পোর্টাল যখন আপনি ইউজ করবেন জব খোঁজার জন্য, ওই পোর্টালে আপনি ডাইরেক্টলি এসআর এর সাথে কথা বলতে পারতেছেন যে না আমি চাইনিজে কমিউনিকেট করতে পারতেছেন যে আমি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করতে চাচ্ছি, আমার এরকম স্কিল আছে, আমি চাচ্ছি যে হচ্ছে মানে আপনাদের কোনো একটা ইয়েতে আসার জন্য। সো এটা একটা হইতে পারে, বাট আমি বলবো যে বাংলাদেশ থেকে একদম চাইনিজ ছাড়া যদি আপনি চায়নাতে জব খুঁজতে খুঁজতে চান, সেক্ষেত্রে খুবই চ্যালেঞ্জিং, খুবই চ্যালেঞ্জিং। কারণ আপনি জব পাওয়ার পরে আপনার সার্ভাইভ করাটা অনেক চ্যালেঞ্জিং হয়ে যাবে। আপনি জব পেলেন, চায়নাতে গেলেন, কিন্তু আপনার কমিউনিকেট করতে তো প্রবলেম, আপনার কলিগদের সাথে কমিউনিকেট কিভাবে করবেন যদি আপনার কলিগরা যদি ভালো মতো ইংলিশ বলতে না পারে, এটা একটা বড় ব্যারিয়ার। বাট আছে আপনার হচ্ছে আইটির ক্ষেত্রে আলাদা, আমি যদি সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করি, সফটওয়্যার ফার্মে যদি কাজ করি আইটিতে, সেক্ষেত্রে আমাদের দেখা যায় যে চায়নাতে ধরেন যে সুবিধাটা হয়েছে এখন, চাইনিজ কোম্পানিটা এখন চাচ্ছে হচ্ছে গ্লোবালি এক্সপ্যান্ড করতে বিজনেস। কারণ এখন ওরা ওয়ার্ল্ডে কিন্তু আমেরিকার আমেরিকার পরে কিছু কিছু দিক দিয়ে আমেরিকাকে ইকোনমিক দিক দিয়ে, তো ওরা হুম যাচ্ছে এখন সবগুলো কোম্পানি এখন বাইরে দেশে এক্সপোর্ট ইয়ে করতে, বড় করার জন্য। তো বাংলাদেশ বিভিন্ন দেশে অনেক দেশে এখন ওদের মেন ইয়ে অফিস আছে এখন। তো যার কারণে ওরা চায় যে চায়নার থেকে যারা পড়াশোনা করছে, যারা চাইনিজ ল্যাঙ্গুয়েজ পারে, যারা চাইনিজ কালচারের সাথে চাইনিজ কালচার মোস্টলি অ্যাডপ্ট করছে, বুঝে জানে, তা ওদের একটা হাই প্রায়োরিটি দেয়। লেটস সে আমি একজন বুয়েট থেকে পাস করলো আর আমি চায়না থেকে পাস করলাম, এক্ষেত্রে আমি যদি এখন জব খুঁজতে যাই চাইনিজ কোম্পানিতে, আমাকে আগে প্রায়োরিটি দেবে যদি আমার চাইনিজ স্কিল থাকে। বাট যদি চাইনিজ স্কিল না থাকে, জাস্ট কোনো স্কিলও নাই, খালি সার্টিফিকেট আছে, সেক্ষেত্রে কিন্তু আমাকে প্রায়োরিটি দেবে না। এই জন্য যে জিনিসটা ইম্পর্টেন্ট হয় যেটা হচ্ছে, অনুজ ভাই বললাম, এক্ষেত্রে আপনার হচ্ছে স্কিল লাগবে, খালি সার্টিফিকেট থাকলে হবে না। কারণ আমি অনেকজনকে দেখছি যারা চায়না থেকে পড়াশোনা করার পর এখনো বেকার আছে, কারণ কি ওনাদের কোনো স্কিল নাই। ওনারা লো ক্যাটাগরি কয়েকটা ইউনিভার্সিটিতে গেছে, পড়াশোনা করার পর সামহাও ইংলিশে পড়াশোনা করছে, পড়াশোনা করার পর এতটা স্কিল ডেভেলপমেন্টের দিকে ফোকাস করে নাই। সো এরপরে হচ্ছে ল্যাঙ্গুয়েজটাকে হচ্ছে ভালো মতো শিখে নাই, যার কারণে কি হয়ে গেছে, ডিগ্রি শেষ হওয়ার পর বাংলাদেশে এসে বেকার হিসেবে থাকা লাগছে, এরকম টাইপের আছে অনেকজন। তো আমি বলবো যে যদি আপনাদের ওইরকম প্ল্যান থাকে আমি চায়নাতে গিয়ে পড়াশোনা করবো, আপনি যদি পড়াশোনা করেন, আপনি যদি টাকা কেন্দ্রিক যদি চিন্তা ভাবনা না করে যদি পড়াশোনা কেন্দ্রিক চিন্তা ভাবনা করেন, চায়না আপনার জন্য বেস্ট প্লেস। আপনি যা খুঁজবেন তাই পাবেন। আপনি যদি মন চায় যে না, আমি চায়নাতে ভালো লেভেলে রিসার্চার হতে চাই, তাহলে আপনার ওই ফেসিলিটি পাবেন, কারণ রিসোর্স আপনাকে দেবে। আপনার মোটামুটি চায়নাতে সব ইউনিভার্সিটিতে ল্যাব ফেসিলিটি ভালো। তো প্রফেসররা যদি আপনার পারফরমেন্স দেখে, আপনার পড়াশোনার যদি ইচ্ছা দেখে, তাহলে কিন্তু আপনার ওই বেনিফিটটা সবাই দেবে আপনাকে। আর জব মার্কেটটাও এরকম, আপনার যদি ভালো স্কিল থাকে, আপনার যদি ওইরকম নেটওয়ার্ক থাকে, তাহলে আপনি চায়নাতে যে কোনো জায়গায় আপনার ওই ফেসিলিটি পাবেন। তো আমি বলবো যে চায়নাতে যারা যাইতে চায়, আমি বলবো যে ফার্স্ট প্রায়োরিটি রাখার জন্য পড়াশোনার জন্য, ফার্স্ট প্রায়োরিটি। ওখান থেকে চায়নাতে পড়াশোনা করার পর দেন হচ্ছে আমার যদি ভালো না লাগে আন্ডার গ্রাজুয়েট করাবো, আমি চাইলে যে না, আমি আর চায়নাতে থাকবো না, ভালো লাগতেছে না, আমি তাহলে অন্য দেশে অ্যাপ্লাই করি। এই সুযোগটা খুবই ভালো চায়নার থেকে। আপনি ইচ্ছে করলে ওখান থেকে অন্য দেশে যেতে, কারণ চায়নাতে মোটামুটি ইউনিভার্সিটিগুলো সব ভালো র্যাঙ্কিং ইউনিভার্সিটি। সো এই বেনিফিটটা আপনি ইজিলি পাবেন।
এটা একটা গেল। তারপর হচ্ছে যেহেতু হচ্ছে আপনি চায়নাতে গেলে অ্যাটলিস্ট ভাষাটা শিখবেন, যদি ওইরকম মাইন্ডসেট, অ্যাটলিস্ট ভাষাটা শিখলে বাংলাদেশে এসেও আপনি যদি মন চাইতে যে না, আমি ভাই জব করবো না, আমি ট্রান্সলেটর হিসেবে কাজ করবো, অনেক চাইনিজ কোম্পানিতে আপনি ট্রান্সলেটর হিসেবে জব করতে পারবেন। এই সুযোগটা কিন্তু খুবই ভালো। আর পরে যদি মনে হয় যে না, আমি চায়নাতে আসলাম, চায়না থেকে ব্যাক করে আসলাম, এখন আমি কিছুই করতেছি না, আমি ভাই আর ভালো লাগছে না, আমি আবার চায়নাতে অ্যাপ্লাই করবো, এই তখন কিন্তু আরেকটা প্রায়োরিটি পাবেন। তখন কিন্তু মাস্টার্সে গেলে আপনাকে আলাদা একটা প্রায়োরিটি দেবে, কারণ আপনি অলরেডি চায়না থেকে পড়াশোনা করে আসছেন। সো এই ক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করলে আপনার আলাদা একটা ইয়ে দেবে, বেনিফিট দেবে, অ্যাটলিস্ট আপনি কোনো একটা না কোনো একটা স্কলারশিপ পাবেন, আপনি পার্সিয়াল হোক বা ফুল স্কলারশিপ হোক। সো উনি যেটা বললাম, চাকরির জন্য বাংলাদেশ থেকে, মানে সামারি যদি করি, বাংলাদেশ থেকে যদি আপনার ডিগ্রি থাকে, বাংলাদেশ থেকে চাকরি পাওয়াটা একটু চ্যালেঞ্জিং, বাট আপনার যদি চাইনিজ ডিগ্রি থাকে, বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করেন, তাহলে পাওয়ার মানে পসিবিলিটি খুব ভালো, বাংলাদেশ থেকেই জব খোঁজা। এরকম আমার অনেকজন পরিচিত বাংলাদেশে ধরেন চায়না থেকে ব্যাক করার পর, এখানে একটা জিনিস আবার মেনশন করা উচিত, অন্য দেশের মধ্যে কিন্তু চায়নাতে আপনার পড়াশোনা করার পর কিন্তু আপনার ইয়ে পাওয়া যায় না, পিএসডব্লিউ পাওয়া যায় না, আপনার হচ্ছে স্টাডি আপনি শেষ করলেন, শেষ করার পর আপনার বাংলাদেশে ব্যাক করা লাগবে জব, মানে খোঁজার জন্য হচ্ছে আপনাকে যে ভিসা সময় পাওয়া যায়, এই সুযোগটা দেয় না। সো এক্ষেত্রে কয়েকটা পলিসি আমাদের আগের থেকে প্ল্যানিং করে রাখতে হয়, যে আমি ইউনিভার্সিটি বাইর হওয়ার আগের থেকে আমাকে জব খুঁজতে হবে। তো এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, কারণ আপনার পড়াশোনা শেষ, স্টুডেন্ট ভিসা শেষ, আপনাকে ব্যাক করতে হবে যদি আপনি জব না পান, অথবা হচ্ছে কোনো মাস্টার্স প্রোগ্রামে ভর্তি না হন, অথবা পিএইচডি প্রোগ্রামে ভর্তি না হন। সো যারা ওইরকম মাইন্ডসেট থাকে যে ভাই আমি চায়না করবো, জব খুঁজবো, একটু টাইম পাবো, এই জিনিসটা হয় না। এটা অল্টারনেটিভ ওয়ে আছে, অনেকে বিভিন্ন অ্যাপ্রোচ, বিভিন্ন ইউজ করে হচ্ছে চায়নাতে স্টে করে হচ্ছে জব খুঁজে, এটা পরে এখন একটা ডিসকাশনে বলা যাবে। সো এটা একটা গেল, যে ওভারঅল স্কিল ম্যাটার করে, আপনার স্কিলটা খুবই ম্যাটার করে। আর হচ্ছে ল্যাঙ্গুয়েজ স্কিল, কারণ ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা প্রদীপটা, আপনার কাছে একটু অতি সংক্ষেপে আরেকটা জিনিস জিজ্ঞেস করতে চাই। সেটা হচ্ছে যে পড়াশোনা শেষ করার পরে, সেটা ব্যাচেলার হোক অথবা মাস্টার্স হোক, এরপরে কি জব সার্চিং ভিসা পাওয়া যায় কিনা চায়নাতে, একটু যদি অতি সংক্ষেপে, কারণ আমরা ইতিমধ্যে প্রায় 2 ঘন্টার না, মতো চায়না, সময় দেবো। চায়নাতে পাওয়া যায় না। আচ্ছা, 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 হ্যাঁ, ও, হ্যাঁ, হ্যাঁ। তো আমরা চায়না, আসলে, আমার কথা হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যাঁ, 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 আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, শোনা যাচ্ছে দাদা। আমি আরেকটা জিনিস আনসার করতে চাই, কুইক আনসার, যেটা হচ্ছে জ্ঞান, জ্ঞান, আমি জানি না উচ্চারণ ঠিক মতো হচ্ছে জ্ঞান ও চাকমা বলছে, জিয়াংশু ইউনিভার্সিটি আর জিয়াংসি ইউনিভার্সিটি এগুলো কেমন? আমি বলবো যে জিয়াংশু ইউনিভার্সিটি অনেক ভালো ইউনিভার্সিটি, খুবই খুবই ভালো ইউনিভার্সিটি। সো জিয়াংসি আমি এটার নাম শুনি নাই ভালো মতো, বাট জিয়াংশু হচ্ছে ওয়ান অফ দ্য মানে বেস্ট ইউনিভার্সিটি চায়নাতে। হ্যাঁ, হ্যাঁ। তো আহ, আমি এটা মনে হয় প্রভাকর তা অথবা উষায়, তার দুইজনের একজন অতি সংক্ষেপে যদি একটু আহ, বলেন, যে আমাদের আরো 2টা কোয়েশ্চেন ছিল। একটা হচ্ছে নিক্সন চাকমা, উনি জিজ্ঞেস করেছিলেন যে চায়নাতে এমবিএ করতে গেলে আসলে কি কি রিকোয়ারমেন্টস লাগে, ওই বিষয়ে। প্রভাকর তা অথবা উষায় দা, আপনারা যদি দুইজনের থেকে একজন যে কোনো আচ্ছা একটু। আচ্ছা, আমি এটা বলি। হ্যাঁ, এমবিএ বা হচ্ছে মাস্টার্স সেমই বলা যায় আর কি। তো ওইটার স্কলারশিপ পাওয়া যায় আর কি, সিএসসি সিএসসি যেটা বলে আর কি, চাইনিজ স্কলারশিপ কাউন্সিল, ওটার থ্রুতে পাওয়া যায়। তবে ওইটার জন্য কিছু হচ্ছে কাজ করা লাগে, যেমন হচ্ছে প্রফেসর ম্যানেজ করা লাগে, অ্যাপ্লিকেশনের আগে প্রফেসর ম্যানেজ করা লাগে। আর হচ্ছে ম্যানেজ করার সময় হচ্ছে দুইটা জিনিস লাগে। একটা হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ স্কিল পড়া দেখে আর কি, ওইটা এমবিএ এর জন্য ল্যাঙ্গুয়েজ ক্লাসে কিনা। আর দ্বিতীয়ত হচ্ছে ওর হচ্ছে রিলেভেন্ট কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে কিনা। আর হচ্ছে বাকিগুলো তো সেম। তো এটা এক প্রকার বলা যায় হচ্ছে ম্যান্ডাটরি আর কি, যে হচ্ছে এমবিএ এর জন্য হচ্ছে প্রফেসর ম্যানেজ করা লাগে। আবার কিছু কিছু ইউনিভার্সিটি আছে যেগুলা মানে বলবো যে হচ্ছে মিড লেভেলের বা হচ্ছে লো লেভেলের। আবার হচ্ছে এখানে কিছু ব্যাপার আছে আর কি। চাইনাতে হচ্ছে কিছু প্রজেক্ট আছে ইউনিভার্সিটি গুলো আর কি, 985 বলে, C9 বলে, আর হচ্ছে 211 বলে। তো এই ইউনিভার্সিটি গুলো হচ্ছে ওদের র্যাঙ্কিং অনুযায়ী, যেমন হচ্ছে C9 বলতে হচ্ছে প্রথম যে 9টা ইউনিভার্সিটি, ওগুলোকে C9 বলে। আবার হচ্ছে প্রজেক্ট 985, যেগুলো হচ্ছে প্রায় 40টা ইউনিভার্সিটি আছে আর কি এখানে, 1998 সালে মনে হয়। ও তৎকালীন সময় প্রেসিডেন্ট আর কি হচ্ছে কিছু হচ্ছে ওদের চায়না ডেভেলপমেন্ট রিসার্চ বা উন্নত চাইনিজ জাতি হিসেবে ওদের গড়ার জন্য যে ইউনিভার্সিটি প্রজেক্ট করা করছিল, 40টা আর কি, যেগুলো হচ্ছে জব মার্কেটে বা হচ্ছে যে কোনো জায়গায় গেলে হচ্ছে ওরা হচ্ছে এগুলোকে প্রাধান্য দিচ্ছে, যা হচ্ছে আপনার ইউনিভার্সিটি 985, এখানে চাইনিজে বলে জিবাও, মানে এগুলা বললে চেনে আর কি, যে হচ্ছে এরকম এরকম। তো আমার সাজেশন থাকবে হচ্ছে প্রথমে হচ্ছে দাদারা বললেন যে হচ্ছে স্কিল, প্রথমে হচ্ছে এখানে এসেছে স্কিল গ্যাদার করা। আর দ্বিতীয়ত হচ্ছে চেষ্টা করা আর কি, যে হচ্ছে যদি চায়না বেস ক্যারিয়ার করা বা হচ্ছে ভালো কিছু করার চেষ্টা করলে হচ্ছে
এই জিও বা হচ্ছে 211 এই ইউনিভার্সিটি গুলোতে হচ্ছে ট্রাই করার জন্য। কারণ হচ্ছে হুম এগুলা এই ইউনিভার্সিটি গুলোর কন্ডিশন একটু মানে তুলনামূলক ভালো। আর হচ্ছে জব ইন্টারভিউ বা হচ্ছে চায়না বেসড জব বা যে কোনো জায়গায় গেলে হচ্ছে ওরা একটু প্রাধান্য দেয় এগুলা, মানে যেটা হচ্ছে ফ্যাক্ট আর কি। আমি যেটা হচ্ছে ফেস করছি এখানে এসে, হুম তো স্কলারশিপ পাওয়া যায় এমবিএ তে। আর হচ্ছে আর যেটা বললাম ওটা আর কি, যে হচ্ছে প্রফেশন ম্যানেজ করা লাগে। তো নাইস। আমরা আসলে আমাদের এই আচ্ছা, প্রোগ্রামের, এই সুমেত, হ্যাঁ আহ, দাদা, উষাদা আমি কিছু একটু বলেন। আমি একটু সংক্ষেপে একটু বলি, হ্যাঁ। হ্যাঁ 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 দাদা। সেটা হচ্ছে যে যারা চায়নাতে অ্যাপ্লাই করতে চাচ্ছে আর কি বা চায়, তো সেটা হচ্ছে প্রথমে সবার হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে হচ্ছে স্কলারশিপটা কিভাবে পাওয়া যায়, হ্যাঁ। তো এরপরে হচ্ছে ইউনিভার্সিটি শর্ট লিস্ট করা। তো একটা ওয়েবসাইট আছে, চাইনিজ স্কলারশিপ কাউন্সিল.কম। হ্যাঁ, ওইখানে ওই স্কলারশিপ বিষয়ে কিন্তু ডিটেলস পুরো দেখা, মানে পুরাই হচ্ছে ওখানে সব ডিটেলস আছে। মানে কি ডকুমেন্টস লাগবে, কি কি করা লাগবে, সবকিছু ওখানে আছে। তো ফার্স্ট হচ্ছে আমাকে ইউনিভার্সিটি শর্ট লিস্ট, দেন ডেডলাইনটা আমাকে বুঝতে হবে, কবে শুরু কবে শেষ। দেন হচ্ছে আমার ডকুমেন্টস গুলো রেডি করতে হবে। এরপর যে এক্সপেরিয়েন্স আর কি, সেটা হচ্ছে চায়নাতে ল্যাঙ্গুয়েজের খুব গুরুত্ব, মানে চাইনিজ ল্যাঙ্গুয়েজের খুব গুরুত্ব। তো যেমন আমি মাস্টার্স প্রোগ্রামে কি হয় আমাদের, আহ মানে থিসিস ছিল, হ্যাঁ। থিসিস শেষ করার পর তো মানে অনেকে মনে করবে যে মানে ইউনিভার্সিটি সার্টিফিকেট পেয়ে গেছি বা এরকম। কিন্তু একটা কন্ডিশন ছিল হচ্ছে ওইখানে এইচএসকে লেভেল 4, মানে আমার ইউনিভার্সিটিতে এইচএসকে লেভেল 4 পাশ করা লাগে। তো এটা কিন্তু মানে মানে যারা নতুন বা আমার আমার জন্য ছিল চ্যালেঞ্জিং একটা বিষয়। আমি প্রথমবার কিন্তু ফেল করছি। তো আমি দ্বিতীয়বারে আমি পাশ করছি। তো এটা আমি জানি যে এটা এটা খুবই একটা চ্যালেঞ্জিং খুব। তো এইচএস কে এইরকম অনেক ইউনিভার্সিটি আছে যে মাস্টার্স প্রোগ্রামে বা পিএইচডি তে মানে একাডেমিক এই ইয়ার পাশাপাশি হচ্ছে এই ল্যাঙ্গুয়েজ এইচএস কে যে এটা পাশ করতে হবে। এরপরে যে বিষয়টা আছে এইখানে এই মনে হয় আলোচনা করছিল আর কি, এটা আম, অনুজ ভাই মনে মনে করছিল, সেটা হচ্ছে মানে এজেন্সির একটি বিষয় আছে, হ্যাঁ। মানে আমার আমি মনে হয় 2018 শেষের দিকে আর কি, ডিসেম্বরে। তো আমাদের একটা চায়না একটা গ্রুপ আছে, জম্মু পিপলস ইন চায়না, উইচ্যাটের একটা গ্রুপ আছে। তো ওখান থেকে আমাকে খাগড়াছড়ি থেকে আর কি এক মারমা ছেলে, সে আমার সামহাও মানে কোনো কোনো ভাবে আমার কানেক্ট হয়। তো সে আমাকে বলছে যে মানে আমি তো এরকম এরকম আসছি, মানে আমি তো ধরা খেয়ে গেছিলাম। জিনিসটা এরকম আর কি। আমি বললো কি ধরা? তো দেখি যে এখানে তিনজন যুগ্ম ছেলে আর কি, একজন হচ্ছে, দুজন চাকমা ছেলে ছিল, আর একজন মারমা। তো মারমা ওই আমাকে বলতেছে যে এজেন্সি এই মানে ফুল স্কলারশিপ, আহ মানে ইউনিভার্সিটি থেকে এরকম অফার আসছে, আমার ফুল স্কলার দিচ্ছে, সবকিছু ওইরকম করে। তো আমি আমি যেটা বলবো সেটা হচ্ছে যে অফার লেটারে যেটা থাকে, হ্যাঁ, এখানে যারা মানে মানে অ্যাপ্লাই করবে, হ্যাঁ, তাদের কেউ যদি এজেন্সি থ্রু, আমি 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 মানে করবো যে নিজে নিজে অ্যাপ্লাই কর। হ্যাঁ, এজেন্সি দিয়ে না যায়, এজেন্সি দিয়ে হচ্ছে পরে কি হয়েছে ওরা, যে ওদেরকে বলা হয়েছিল যে মানে ফুল স্কলারশিপ দেন, ওরা আসলে দেখি যে ওরা কোনো স্কলারশিপই না। মানে মজার ইন্টারেস্টিং বিষয় হচ্ছে তারা আসলে এখানে কি লেখা ছিল না লেখা ছিল সে তারা কিছুই পড়ে নাই, মানে পাঠাই দিছে আসছে আর কি। তো এরা কোভিডে আমার সাথে চলে আসছে। আর মানে দুঃখের বিষয় হচ্ছে ওরা আর পড়াশোনা কন্টিনিউ করতে পারে নাই মনে হয়, এই নর্মাল যে ছেলেটা আর কি, তার সাথে যদিও এখন আর আমার যোগাযোগ আর নাই। তো এই আরেকটা বিষয় সেটা হচ্ছে লাস্ট আর কি, যে মাস্টার্স এ পিএইচডি তে তো রিসার্চের তো অনেক সুযোগ আছে, হ্যাঁ। তো এখানে যারা মাস্টার্স এ পড়াশোনা করছে বা এখানে অনেকে তো আছে, তো ইংলিশে একটু পড়াশোনার, পিএইচডি তে ইংলিশে পড়াশোনার সুযোগ থাকে। তো এখানে আরেকটা এক্সপিরিয়েন্স হয়েছিল আমার কি, যে থিসিস লেখার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আর কি, তো এখানে একটু প্লেজারিজমের চেক হয়, হ্যাঁ। তো এখানে আহ, আমার সাথে অনেকে ছিল। তো এখন এক ভাই কি করছে, মানে উনি এক ভাই ছিল বাংলাদেশ থেকে। উনি মানে যখন ডিপার্টমেন্ট থেকে টিউটর যখন মানে তাকে বলা হলো যে তুমি যে থিসিসটা জমা দিচ্ছ এটা কি ফাইনাল, বলে হ্যাঁ, তো এটা কিন্তু এরকম এরকম হবে, কিছু না সমস্যা নাই, দিয়ে দেন। তা এখন চেক করার পর দেখা গেল যে ওনার আসছে হচ্ছে 80%। তো এটা তো
হ্যাঁ, তো এটা 80%, এটা কিভাবে অ্যাকসেপ্ট করবো? যেমন আমার ইউনিভার্সিটি হচ্ছে 15%। তো মানে উনিও দেখি যে লাস্টে কন্টিনিউ করতে পারেন আর কি, মানে ডিগ্রিতে উনি পায়নি। তা আমি বলবো এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। প্লাজিয়ারিজম চ্যাপ্টার এটাও। তো যাই হোক, এটা আর কি, সবাই তো কম বেশি মানে সবকিছু নিয়ে আলোচনা করছে। না, এটাই ছিল আর কি আমি। হ্যাঁ, আমরা প্রায় হচ্ছে 2 ঘন্টার মতো আলোচনা আসলে করে ফেলছি, দীর্ঘ একটা আলোচনা। তো বিশাল বিশাল। হ্যাঁ, তো পরিশেষে আমার নিজের একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে একদম হুম সংক্ষেপে যদি কেউ উত্তর দিতে পারে, সেটা হচ্ছে যে বিদেশে পড়াশোনা করতে গেলে আমরা আসলে অনেক দেশেই এরকম সিস্টেমটা আছে যে গ্রেডিং এর ক্ষেত্রে, যেমন আমরা বাংলাদেশে পড়াশোনা করে এসেছি হচ্ছে আমাদের গ্রেডিং সিস্টেম এক ধরনের, আবার অবভিয়াসলি চায়নাতে তো গ্রেডিং সিস্টেমটা আলাদা হবে, এটা স্বাভাবিক। তো যখন আমরা অ্যাপ্লাই করব, তখন হচ্ছে ওই গ্রেডিং সিস্টেমটা কি চেঞ্জ করা লাগে, বা ওইটা কি ওরা চাইনিজ যে অথরিটি, ওরা কি এটা কিভাবে চেক করে, ওইটা একটা দ্বিতীয় প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি দেখেছি অনেক দেশেই হচ্ছে এই আমাদের ডকুমেন্টস গুলা হচ্ছে পাঠানো লাগে, বিশেষ করে ট্রান্সক্রিপ্ট হচ্ছে ওই হুম আমরা যে দেশে অ্যাপ্লাই করছি ওই দেশে হচ্ছে ট্রান্সক্রিপ্টটা পাঠানো লাগে। হুম। তো ওই দুইটা জিনিস যদি একটু ক্লিয়ার করে দেন দাদা, যে কেউ এখানে উত্তর দিতে পারেন আসলে। ঠিক আছে, আমি খুব ছোট করে বলি। সংক্ষেপে। ছোট করে বলি। প্রথমে যেটা ছিল হচ্ছে লাস্টেরটা দিয়ে শুরু করি। ট্রান্সক্রিপ্ট ডিপেন্ড করে পাঠানো জিনিস ইউনিভার্সিটি ওয়াইজ। আমি যদি বাংলাদেশে স্কলারশিপ অ্যাপ্লাই করি, মানে গভর্নমেন্ট থ্রুতে স্কলারশিপ অ্যাপ্লাই করি, সেক্ষেত্রে আমার হচ্ছে এখানেই জমা দিলে হয়। বাট আমি যদি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করি, ইউনিভার্সিটিতে হচ্ছে রিকোয়ারমেন্ট থাকে। অনেক সময় হয় যে ইউনিভার্সিটি অনলাইন পোর্টাল থাকে, ওখানে আপলোড করলে হয়ে যায়। আরেকটা কিছু কিছু জায়গা হচ্ছে আপনাকে হচ্ছে পাঠিয়ে দেওয়া লাগবে। এইটা ইউনিভার্সিটি ওয়াইজ ডিপেন্ড করে, টোটালি ইউনিভার্সিটি ওয়াইজ। আর গ্রেডিং সিস্টেম যেটা হচ্ছে, গ্রেডিং সিস্টেম আমাদের চেঞ্জ করা লাগে না অ্যাকচুয়ালি। কারণ গ্রেডিং সিস্টেম ওরা ইউনিভার্সিটি ওভাবে ওরা ইয়ে করে। So, চায়নাতে যদি হচ্ছে ওদের যেমন ইন্ডিয়াতে ছিল, ইন্ডিয়াতে কিন্তু 9-এর ভিতরে মানে সামথিং এরকম কাউন্ট করে। চায়নাতে হচ্ছে এক্ষেত্রে ওরা ইউনিভার্সিটিতে বেসিক্যালি জিপিএ কাউন্ট করে, আর কিছু কিছু ইউনিভার্সিটিতে ইয়ে হিসেবে কাউন্ট করে নাম্বার 100-এর ভিতরে। যেমন আমার ইউনিভার্সিটি হচ্ছে 60 হচ্ছে পাস মার্ক, মানে 100-এ 60 হলে পাস। এভাবে করে ওটা হচ্ছে পরে আবার কনভার্ট করে, ওদের একটা হচ্ছে ইয়ে আছে, মানে ফর্মুলা আছে ইউনিভার্সিটি ওয়াইজ বা পুরো চায়নাতে। তো আমাদের বাংলাদেশ থেকে যে গ্রেডিং সিস্টেম ওটা দিয়েও করা যায়, কোনো চেঞ্জ করা লাগে না। এইটাই। ধন্যবাদ দাদা। তো আমার মনে হয় আর আমরা আজকের এই আলোচনায় আসলে চায়না বিষয়ক যত ধরনের প্রশ্ন ছিল, একদম রিকোয়ারমেন্ট থেকে শুরু করে কি কি ডকুমেন্ট লাগে এবং ভাষা শিক্ষা যেহেতু খুবই গুরুত্বপূর্ণ, তো এই বিষয়গুলো মনে হয় আমরা যে আসলে সবগুলোই আসলে কভার করার চেষ্টা করেছি। তারপরেও ফার্দার যদি কোনো প্রশ্ন থাকে, এগুলো আসলে কমেন্ট বক্সে কমেন্ট করলে হয়তো পরবর্তীতে এগুলোর উত্তর আরো হ্যাঁ, বিস্তারিত একটা কমেন্ট আসছে ওই জ্ঞান চাকমা, উনি মনে হয় কমেন্ট একটা করছে, ওই সজীব দাদা হ্যাঁ। করছে। হুম। ওটা আমি আনসার করতেছি। বাট আমি ওভারঅল সময় আমি একটা জিনিস ইনফর্মালি মানে কথা বলি, আর মানে নর্মাল হ্যাঁ। হইতে হ্যাঁ। বেশি ফর্মাল হইতে গেছি আমরা, ঠিক আছে? তো হ্যাঁ, যে হ্যাঁ, হ্যাঁ, জিনিসটা হ্যাঁ, হচ্ছে হ্যাঁ, সমস্যা যে নেই দাদা, জিনিসটা, বলেন। হ্যাঁ, যে জিনিসটা হচ্ছে সিএসটি থেকে, মানে নট অনলি সিএসটি, যে কোনো বাংলাদেশ থেকে যে কোনো স্টুডেন্ট, যেহেতু আমাদের একটা গ্রুপ আছে এখন, আমরা এই গ্রুপের মাধ্যমে আমরা চাচ্ছি হচ্ছে হায়ার স্টাডিজ আর কিভাবে যাওয়া যায়, যে জিনিসগুলো আমাদের ব্যারিয়ার ওইগুলো কিভাবে আমরা ফাইন্ড আউট করে একে অপরকে হেল্প করতে পারি, ইনফরমেশনগুলো কিভাবে আবার হুম, শেয়ার মানে শেয়ার করতে পারি। কমিউনিটি টাইপের একটা জিনিস বিল্ড করার ট্রাই করতেছি। আমি বলবো যে একটা ভিডিওতে তো সবকিছু কভার করা যায় না, দেখা যায় যে আমাদের অনেক ইনফরমেশন আপডেট হইতে পারে, অনেক ইনফরমেশন মিসম্যাচ হইতে পারে। তো আমি বলবো যে গ্রুপে কোনো ধরনের হ্যাঁ, যদি কোনো ইয়ে থাকে, গ্রুপে পোস্ট দেওয়ার জন্য, যে ভাই আমি চায়নাতে যাইতে যাচ্ছি, আমার এইরকম প্রোফাইল, আমার এই ধরনের প্রবলেম ফেস করতেছি, আমার এই ইনফরমেশন দরকার। তাহলে হচ্ছে ওইভাবে হচ্ছে পোস্ট করা। দেন ওই বেসিসে যারা চায়নাতে পড়াশোনা করে বা যারা চায়না থেকে পড়াশোনা করছে, ওরা হচ্ছে ওখানকার আপডেট দিতে পারবে, যে না আনসার দিতে পারবে যে এই জিনিসটা কারণে হয়, যে কোনো ধরনের কোয়েশন। সেটা চায়না হইতে পারে, ইন্ডিয়া হইতে পারে, যে কোনো দেশে। সো আমি বলবো যেহেতু আমাদের একটা প্ল্যাটফর্ম আছে, ওই প্ল্যাটফর্মে আরো আমরা ইন ডিটেলসে বিভিন্ন যে ধরনের ওয়েবসাইটে কথা বলছি, কি কি ডকুমেন্টস গুলো লাগে, এগুলো একটা সার্টেন টাইমে আমরা কোনো একটা ফ্রি ফ্রি হওয়ার পর দেন হচ্ছে এগুলোতে আমরা ডকুমেন্টস আকারে পাবলিশ করতে পারি, যে চায়নার জন্য এই ক্যাটাগরি, এই ডকুমেন্টগুলো পড়লে হবে, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যে কোনো ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতে গেলে। আর হচ্ছে এভাবে এই অ্যাপ্রোচগুলো ইউজ করলে হচ্ছে প্রফেসর ম্যানেজ করা যাবে, এই অ্যাপ্রোচগুলো ইউজ করলে হচ্ছে স্কলারশিপ পাওয়া যাবে। এভাবে করে আমরা ডকুমেন্ট করে রাখতে পারি। কারণ এই ভিডিওতে আসলে অনেক জিনিস নিয়ে কথা বলছি, আর এতটা ফর্মাল ওয়েতে কথা বলতেছি, মনে হচ্ছে যে আমি আনকমফোর্টেবল ফিল করতেছি এরকম টাইপের, এই জন্য বললাম। আরেকটা জিনিস,
অনুজদার হচ্ছে সাইমং দা বলছে, আমি যে জিনিসটা বলবো যে এজেন্সি জিনিস বাংলাদেশে এত এজেন্সি হয়ে গেছে, আমাদের সময় কোনো টাকাই লাগে না। আমি যে স্কলারশিপে গেছি আমি খুব প্রাউডলি বলতে পারি আমি কাউকে কোনো টাকা খাওয়াইনি। আমি নিজে ইনফরমেশন গ্যাদার করছি, বড় ভাইদের নক করছি, বড় ভাই ছোট ভাই যারা আসলে চায়নাতে গেছে, এখানে খালি মানে বয়সে বড় না, যারা ছোট গেছে ওরা এক্সপিরিয়েন্স দেখে আমার আমার থেকে বড়, ওনাদেরকে নক করে আমি জিজ্ঞেস করছি ভাই আমি এভাবে অ্যাপ্লাই করতে যাচ্ছি, আমার ফাইলগুলো এভাবে রেডি করা আছে, তা হচ্ছে আমার কি কি জিনিসগুলো মিসিং আছে বা কি জিনিস ইমপ্রুভ করা দরকার, এভাবে করে হচ্ছে ওভারঅল সবকিছু গেটার করে আমি অ্যাপ্লাই করি। So, যারা চিন্তা করতেছে ভাই আমার তো টাকা পয়সা না আমি কিভাবে বাইরের দেশে যাবো, আমি বলবো ভাই আমি এলাকার থেকে আসছি, আমি এলাকার মানুষ একদম গ্রামের থেকে, আমি এখানকার থেকে যদি চায়না থেকে পড়াশোনা করে এখন যদি সফটওয়্যার ফিল্ডে জব করতে পারি, ভাই আমরা অন্যরা কেন পারবে না? এই জন্য বললাম যে আমার এদিকে আবার এমন না যে খুব গোল্ডেন এ প্লাস আছে, এরকম না। তো এই জন্য বলবো যে মানে সবার মোটিভেশন রাখা দরকার, যদি প্ল্যান থাকে ওইরকম আমি ভাই বাইরে যাব, কোনো ইনফরমেশন লাগলে এই যে গ্রুপটা আছে, গ্রুপে যে কোনো যারা দেখতেছে সবাইকে বলবো যে গ্রুপে পোস্ট করার জন্য, যে ভাই আমি যাইতে যাচ্ছি, অ্যাটলিস্ট কমিউনিকেশনটা বিল্ড করার জন্য, কারণ আমাদের যে প্রবলেমটা হয় তো ওই কমিউনিকেশন। হুম। ইয়েস। সজীব দাদার কাছে একটা প্রশ্ন, ওই যে যেটা আপনি বললেন আর কি, আপনি যে স্কলারশিপ নিয়ে আসছিলেন ওই আন্ডার গ্রাজুয়েটে, ওই যেটা হচ্ছে যে ওই সিএসসি স্কলারশিপ মনে হয় জি। ব্যাচেলরে, হ্যাঁ, সিএসসি। যেটা বাংলাদেশের গভর্নমেন্ট অ্যাপ্লাই করা লাগে, এবং ওইটা যদি অ্যাপ্লাই করা যায়, ওইটা অ্যাপ্লাই করলে মানে করে যদি পাওয়া যায় ব্যাচেলরে, তাহলে সেখানে মান্থলি একটা 2,500 টাকা, 2,500 আড়াই মতো হাজার নেয়। টাকা একটা স্টাইপেন্ড পাওয়া যায়, এবং পড়াশোনা 4 বছর ফ্রিতে করা যায়। ফ্রিতে, কিন্তু ওইটা এক্স্যাক্টলি। খুবই কম্পিটিটিভ মনে হয়। একটু এবং কম্পিটিটিভ মানে ওইটাতে আমি বলবো যে এম্বাসি থ্রোতে এখন একটু কম্পিটিটিভ, বাট জিনিসটা হচ্ছে কি চায়নাতে এখন অনেক ইউনিভার্সিটিতে সেম টাইপের স্কলারশিপ প্রোভাইড করে, মানে অনেক ইউনিভার্সিটিতে মানে ফুল টিউশন ফি ওভার দেয়, একটু স্টিপেন্ড একটু কম দেয়, বাট স্কলারশিপ পাওয়া যায় ওই ওটার মতো না, হালকা একটু স্টিপেন্ড কম দেয়, মোটামুটি সব ফেসিলিটি প্রাইস সেম থাকে। আবার হচ্ছে কিছু কিছু ইউনিভার্সিটিতে ব্যাচেলরের জন্য। ব্যাচেলরদের দেয়, হ্যাঁ ব্যাচেলর দেয়, আগে দিত না, আমাদের সময় খুবই কম ছিল, বাট আমাদের 2017 পরে এত ওয়ান রোড স্কলারশিপ আরো বিভিন্ন ধরনের স্কলারশিপ হয়েছে ইউনিভার্সিটি ওয়াইজ, ওই স্কলারশিপ হতে হচ্ছে এরকম স্কলারশিপ অনেকে পড়তে যায়। তো এই জন্য বললাম যে পরিস্থিতি যাদের পড়াশোনার মাইন্ডসেট আছে আমি বলবো যে বাই ট্রাই করার জন্য, টাকা পয়সার চিন্তা না করে ট্রাই করার জন্য স্কলারশিপে অ্যাটলিস্ট। কিন্তু টাকা পয়সা দিয়ে পড়াশোনা করাটা একটু চ্যালেঞ্জিং চায়নাতে, কারণ টিউশন ফি অনেকটা অনেক অনেক বেশি আমি মনে করি বাংলাদেশ থেকে। তো সেক্ষেত্রে আমি অনেক জায়গায়, যে জায়গায় আপনি লো ইউনিভার্সিটি চানাতে যদি পড়াশোনা করেন, লো র্যাঙ্কিং ইউনিভার্সিটি টিউশন দিয়ে পড়াশোনা করেন, তার থেকে বাংলাদেশে ওই যে প্রাইভেট ইউনিভার্সিটি যেগুলো আছে একটু ফার্স্ট ক্যাটাগরি ওদের ওখানে পড়াশোনা করাটাই বেটার। আচ্ছা ঠিক আছে, আমি আমি আর একটু এটা বলি, মানে সহজ ভাষায় বলি আর কি। তো ওই আমাদের এই ভিডিওতে যারা প্রশ্ন করতেছেন, যারা ব্যাচেলর করার জন্য এখানে আগ্রহ দেখাচ্ছেন, তো আমি বলি যে যেটা ফার্স্ট বললাম, যে এজেন্সিরা যখন বলবে 100% স্কলারশিপ, ওদিকে যাবেন না। আর যদি পসিবল হয় আগে ওই কিছুটা পার্সিয়াল স্কলারশিপ নিয়ে এখানে আসবেন। তারপর দেখা যায় কি, আপনি যে ইউনিভার্সিটিতে যান না কেন, ওই ইউনিভার্সিটিতে একটা ওদের প্রতিটি চীনের প্রতিটি ইউনিভার্সিটিতে একটা স্কলারশিপ থাকে, যেটা হচ্ছে যে আপনি প্রতি বছর যে একটা রেজাল্ট করবেন। আপনি মনে করেন এখানে পার্সিয়াল স্কলারশিপে আসছেন একটা মানে আনকন্ডিশনাল, যেখানে আপনি বছরে 1 লাখ টাকা আপনি মানে দিচ্ছেন টিউশন ফি। কিন্তু ওই 1 বছর পড়াশোনা করার সময় আপনার রেজাল্ট যখন ভালো হবে, তখন ওই ইউনিভার্সিটি থেকে আপনাকে মানে ওরা একটা স্কলারশিপ অফার করবে, বা একটা অ্যাপ্লাই করার জন্য বলবে, যেটা হচ্ছে যে পরের বছর আপনি যদি রেজাল্ট ভালো হয় এবছর, পরের বছর পড়াশোনা সম্পূর্ণ ফ্রি। মানে আপনি ব্যাচেলর করতে আসেন কিছুটা বছরে 1-1.5 লক্ষ টাকা খরচ করে মানে পড়াশোনা করবেন, এই মাইন্ডসেটে আপনি এখানে আসছেন। কিন্তু দেখা গেলো যে আপনার রেজাল্ট যখন ভালো, তাহলে যে কোনো একটা বছর বা 2টা বছর আপনি মানে ফুল টিউশন ফ্রিতে আপনি পড়াশোনা করার একটা অপরচুনিটি পাবেন এখানে যে কোনো ইউনিভার্সিটিতে। মানে চীনে হচ্ছে যে এই অপরচুনিটিটা মানে খুবই আসে, যেটা আমাদের দেশের প্রাইভেট ইউনিভার্সিটিতে হয় না। ওখানে গেলে আমাদের প্রাইভেট ইউনিভার্সিটিতে হয় কি, যে আপনাকে প্রতি সেমিস্টারে এত টাকা পরিশোধ করতে হবে, যদি করতে না পারেন তাহলে আপনাকে পরীক্ষা দিতে দেবে না ওরা। মানে ওয়েবার বেশি একটা দেয় না আমাদের আমাদের দেশে। কিন্তু এখানে মানে রেজাল্ট ভালো হলে এখানে স্কলারশিপ পাওয়া যায়। মানে সেটা এক্স্যাক্টলি। প্রতি বছর হয় আর কি, প্রতি বছর রেজাল্টের উপর ডিপেন্ড করে হয়। আর এক্স্যাক্টলি। ওই যেটা আমরা সবাই বারবার বলতেছি, যে মাইন্ডসেটটা, ওই আমরা সবসময় কোথাও পড়তে যাওয়ার আগে আমরা চিন্তা করি সবসময় ওখানে ওখানে পড়াশোনা করতে গেলে মানে চাকরি পাওয়া যায় কি না। আমি মনে করি যারা স্টুডেন্ট, যারা এখনো ওই ইন্টারমিডিয়েট বা এসএসসি পড়তেছে, বা যারা এখনো ব্যাচেলর করতেছে, আমি মনে করি ওনাদের মাথায় এই চিন্তাটা থাকা ঠিক না। আপনি যখন দেশের গণ্ডির বাইরে, আপনি যখন বিদেশে মানে পড়াশোনা করতে যাচ্ছেন, আপনি পড়াশোনার সাথে ওই জব ক্যারিয়ারটাকে আপনি মেলাতে যাবেন না। তাহলে মানে এটা আপনি মানে ওই
মানে বাইরে গিয়েও আপনি কিছু একটা শিখতে পারবেন না, সবসময় একটা চিন্তা মাথায় থাকবে। আমি বলি ওই গতবারে আমি যে ইন্ডিয়ার যে হায়ার স্টাডি নিয়ে আলোচনা হয়েছিল, সেখানে মনে হয় নরেশ চাকমাকে প্রশ্ন করা হয়েছিল যে ওই তুমি মানে যে আপনি যে পালি নিয়ে নালন্দায় পড়তেছেন, তো ওই আপনার ফ্রেন্ডরা দেশে অনেকে জব পাচ্ছে, তো আপনার কি কেমন ফিলিংসটা কেমন হয়, এরকম একটা প্রশ্ন করা হচ্ছিল আর কি। তো নাইস। ওই প্রেক্ষিতে আমি এখানে যুক্ত করি। বিষয়টা হচ্ছে যে আমাদের দেশে আমরা কেরিয়ার বলতে বুঝি কি, আমরা মনে করি এই চাকরি হওয়া বুঝি একটা কেরিয়ার। কিন্তু এই যে আমরা যারা এখানে পড়াশোনা করতে আসছি, বা আমি আমি বর্তমানে আসছি মাস্টার্সে, বা এখানে আরো অনেকে পিএইচডি স্টুডেন্ট আছে চীনে, আমাদের পাহাড়ি বাঙালি, আমাদের বাংলাদেশ থেকে বা পুরো ওয়ার্ল্ড থেকে, মানে অনেক স্টুডেন্ট আছে এখানে, লাখ লাখ স্টুডেন্ট আছে। তো ওরা যে সবাই জব করবে, ওদের এরকম টার্গেট নাই। ওরা ওরা পড়াশোনা করতে আসে, পড়াশোনার পরে যে ওরা কোন একটা জব মানে জবে ঢুকবে, এরকম মানে ওদের একটা মাইন্ডসেট নাই। মানে মেন মাইন্ডসেটটা ওখানে ওরা আসছে যে ওরা এখানে এসে কিছু শিখবে। কিন্তু এই যে শেখা, মানে এই যে লার্নিং একাডেমিক ক্যারিয়ার, মানে এই একাডেমিক ক্যারিয়ার সম্পর্কে আমাদের দেশের যে স্টুডেন্ট, তাদের আমাদের দেশের কোনো মানে ইনস্টিটিউটের মানে কোনো শিক্ষকরা মানে এইসব বিষয়ে শেখায় না। যে শুধুমাত্র পড়াশোনা করাটাই একটা কেরিয়ার, এটা মানে আমাদের দেশে শেখানো হয় না, বোঝানো হয় না, ওরা জানে না। আপনি যদি ভালো পড়াশোনা করেন, এই যে আমি মাস্টার্স করতেছি, আমি মানলি একটা স্টাইপেন্ড পাচ্ছি, মানে খুবই বাংলাদেশের চাকরির বাজারের তুলনায় মানে মোটামুটি হ্যান্ডসাম অ্যামাউন্ট, যে অলমোস্ট বাংলাদেশের টাকায় 50,000 55,000 টাকা। আমার এখানে মাস্টার্স কমপ্লিট হয়ে গেলে আমি আর একটা ইচ্ছা করলে আমি আর একটা মাস্টার্স একই স্কলারশিপ ফেসিলিটি নিয়ে আমি অ্যাপ্লাই করতে পারবো, যদি আমি এখানে এই মাস্টার্সের পড়াশোনাটা আমি যদি ভালো করতে পারি, তাই না? তাহলে আমার কি দরকার মানে এই যে চাকরির বাজারে যাওয়া বা বা চাকরির জন্য চিন্তা করা। এখন আমি মাস্টার্স নাই করলাম, আমি যদি পিএইচডি করতে যাই, আমার যদি রিসার্চ মানে এক্সপিরিয়েন্স ভালো হয়, আমার যদি রিসার্চ নলেজ ভালো থাকে, বা আমার যদি গবেষণার দিকে আমার মানে মন যায়, বা আমার আকর্ষণ চলে যায়, তাহলে আমি চাকরি করব না, আমি খালি পড়াশোনা করব, আমি রিসার্চ করব। আর এই পড়াশোনা করার জন্য আমাকে ইউনিভার্সিটি বা গভর্নমেন্ট, যে দেশে পড়াশোনা করবো সেই দেশে গভর্নমেন্ট আমাকে মাসে মাসে টাকা দেবে। তো এটাই, এই পড়াশোনা করাটাই আমার কেরিয়ার। মানে নাইস। কোনো একটা ফ্যাক্টরিতে গিয়ে, কোনো একটা কোম্পানিতে গিয়ে বুঝলা, একটা চাকরি আপনার পাবো আপনার মাস্টার্স প্রোগ্রাম কি 3 বছরের নাকি অনুজদা? হ্যাঁ, ওই যে সিএসসি স্কলারশিপটা 3 বছরের তিন এটা। বছরে আড়াই ও বছরে রান থাকে। 3 বছর আড়াই বছরে ওটা রান না, থাকে। ওই যে মানে মানে আবার ওয়ান ইউনিভার্সিটিতে আবার 2 বছর, তো আবার আমার হ্যাঁ, তিন কিছু কিছু বছর ছিল। ইউনিভার্সিটি 2 বছর আছে, হ্যাঁ কিছু কিছু। না না, আচ্ছা, এখন আপনার টেক্সটাইলের অনেক কোর্স এখন এক কয় বছর বছরের আছে। চলতেছে আপনার? আমার 1 বছর রানিং। প্রায় 1 বছর, আর 2 বছর আছে তাহলে আপনার। আর দুই নাইস। বছর আসলে আমি, আচ্ছা, হ্যাঁ সজীব আরো সজীব কোনো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দাদা। সজীব একটা গুরুত্বপূর্ণ মানে একটু মিস্টেক হয়েছে আর কি। সেটা হচ্ছে যে যারা ব্যাচেলর প্রোগ্রামে অ্যাপ্লাই করবে আর কি, তুমি তো স্পেসিফিক্যালি হ্যাঁ ব্যাচেলর প্রোগ্রামে ছিলা। এখন হ্যাঁ ধরো যদি কেউ এই এই এডুকেশন মিনিস্ট্রি থেকে কেউ যদি অ্যাপ্লাই করে, তাহলে হুম, তাকে তুমি এরকম একটা অ্যাডভাইস দিতে পারো যে ঢাকা ইউনিভার্সিটিতে তো ওই চাইনিজ ল্যাঙ্গুয়েজের উপর কোর্স হ্যাঁ আছে বলো। কনফুসিয়াস হ্যাঁ, আছে। মানে কেউ, টপসারি। হ্যাঁ কেউ যদি ওইখানে শর্ট কোর্স বা আমি জানি না কয় বছরের, বা 6 মাসের বা 1 বছর হইতে পারে, হুম, ওইখান থেকে কেউ যদি ল্যাঙ্গুয়েজটা শিখে, যদি সার্টিফিকেটটা যদি হুম, সে পায়, ওটা খুব সাবমিট কাজে। করলে তো আরো তো প্রায়োরিটি পাওয়ার কথা হ্যাঁ নাকি? এক্স্যাক্টলি, হ্যাঁ এটা একটা ভালো পয়েন্ট বলছেন, খুবই ভালো প্রায়োরিটি পাওয়া যায়। আমার অনেকজন ফ্রেন্ড এভাবে গেছে। না না, যেটা বললাম এটা খুবই ভালো উদ্যোগ যে সিএসসি হায়ার স্টাডিজ গ্রুপ একটা প্ল্যান করছে যে সব জায়গায় হচ্ছে রিসোর্সগুলো প্রোভাইড করবে স্কলারশিপ নিয়ে। তো আমি বলবো যে যারা আমাদের হিলট্রেক্স থেকে দেখতেছে ভিডিও, যাদের কোনো যাদের প্ল্যান আছে বা এখনো জানে না ভাই কিভাবে অ্যাপ্লাই করবো, বাট আজকে ভিডিও দেওয়ার পর একটু মোটিভেশন বাড়ছে বা বাইরে যাওয়া লাগবে, ঠিক আছে, আর তো আমি মানুষজন দেখলাম। তো আমি বলবো যে গ্রুপে পোস্ট দেওয়ার জন্য, বা এখন যে কোনো ধরনের ইনফরমেশন আমরা প্রোভাইড করবো। লেটস এখন যদি কেউ চায়না সম্পর্কে জানতে চায় ইন ডিটেলসে, গ্রুপে পোস্ট দিলে আমি হেল্প করবো, সমস্যা নাই। যে কোনো ধরনের ইনফরমেশন, মাস্টার্সে হোক পিএইচডি ক্ষেত্রে হোক, যদি রিসোর্স লাগে আমি রিসোর্স প্রোভাইড করবো যে এই রিসোর্সগুলো কাজে হ্যাঁ নেবে। হ্যাঁ, তো আমি বলবো যে ভালো এটা ভালো। একটা ভালো কানেক্টিভিটি, যে হ্যাঁ এটার হ্যাঁ, মাধ্যমে আমরা একটা অবশ্যই। কমিউনিটি বিল্ড করতে পারি। এবং আমি বিশ্বাস করবো যে সিএসসি হায়ার স্টাডি গ্রুপ প্ল্যান করবে যে সামনে বছর আরো কিভাবে আরো বেশি করে জুম স্টুডেন্টকে বাইরে পাঠানো যায়। আরেকটা জিনিস অনুজদার সাথে কথা বলে যে জিনিসটা অ্যাড করি, আমাদের শুধু চাকরির জন্য পড়াশোনা করা উচিত না, আমাদের হচ্ছে ওখানে গিয়ে ওখানকার সোসাইটিতে অবজার্ভ করা দরকার যে চাইনিজরা কেন, কত দ্রুত, এত দ্রুত কিভাবে ওরা গ্রো করছে, ডেভেলপমেন্ট কিভাবে করছে, এই জিনিসগুলো অবজার্ভ করে শেখা দরকার। যত এডুকেশন রিলেটেড একাডেমিক রিসোর্স আছে এগুলো জেনে নিজের স্কিলটা ডেভেলপ করা দরকার। যত নেটওয়ার্ক
অপশন আছে ওগুলোকে অ্যাক্সেস করে কিভাবে আরো এক্সটেন্ড করা যায়, আমি চায়না থেকে গিয়ে আরো কিভাবে অন্য দেশে আরো ভালো হায়ার স্টাডি যাইতে পারি, কিভাবে আরো একটা ভালো পজিশনে যাইতে পারি, এই জিনিসগুলো নিয়ে আমাদের মাইন্ডসেটটা থাকা দরকার, যাতে ইন ফিউচারে আমরা যদি বাংলাদেশে ব্যাক করি, বাংলাদেশের জন্য আমাদের কমিউনিটির জন্য হচ্ছে আমাদের নলেজগুলো হচ্ছে আমরা ইয়ে করতে পারি মতো, কাজে দেয় মতো, এই মাইন্ডসেটটা নিয়ে সজীব আমাদের জানতে হবে। সজীব, এই মানে আজকের এই আমাদের প্রোগ্রামটা দেখার পর আর কি কেউ যদি অ্যাপ্লাই করতে চায় তোমার থ্রুতে, ঠিক আছে, বা এখানে তো অনেকে আমরা আছি যে কেউ হেল্প করবে, বাট তোমার থ্রুতে যদি আবার অনেকে অ্যাপ্লাই করতে চায়, তুমি আবার হেল্প করে ভালো মতো, টাকা পয়সা নিও না আর কি, ওকে? আমার মনে হয় না, না, দাদা না, আমি আমরা বললাম তো আমরাই তো গ্রুপে গ্রুপে যে কোনো হায়ার ধরনের পোস্ট স্টাডিজ দিতে গুলো পারবে কোর্স করলে হবে মানে না। আমরা পড়াশোনা জুম্বো জুম্বো পড়াশোনার আমরা ক্ষেত্রে সবাই, ঠিক আছে। আমরা 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 তো চাই, আমি 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 টেক ফিল্ড থেকে মানুষ, সো আমি চাই যে আমাদের যুব ছেলেপেলেরা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা বেশি করে করুক, টেক কমিউনিটিতে আরো একটা ভালো কমিউনিটি হোক, হায়ার স্টাডি যাক, আমরা একে অপরের সাথে নলেজ শেয়ার করি। সো আমি বলবো যে আমাদের সিএসটি হায়ার স্টাডি গ্রুপ এটা বেস্ট একটা প্লেস হইতে পারে, এখানে সব ধরনের রিসোর্সগুলো আমরা প্রোভাইড করি, সো যে কোনো ধরনের নলেজ এখানে পাওয়া যাবে। আরেকটা জিনিস, আমরা যখন এজেন্সির থ্রুতে অ্যাপ্লাই করতেছি, ইন কেস আমার অনেক সময় ইমোশনালি কাজ করি, ভাই আমি এজেন্সির থ্রুতে অ্যাপ্লাই করছি, যেহেতু এজেন্সি আমাকে অফার দিচ্ছে, তখন আমি বলবো যে অফার অ্যাকসেপ্ট করার আগে ক্রস চেক করার জন্য, যারা চায়নাতে আছে এটা খুব ওদেরকে গুরুত্বপূর্ণ। জিজ্ঞেস করা যে ইউনিভার্সিটি কেমন আছে, বাংলাদেশে থেকেও যারা এরকম হচ্ছে ইয়ে করতেছে সব দিকে ক্রস চেক করে দেন হচ্ছে ভেরিফাই করে দেন হচ্ছে সব করা। আর হচ্ছে এই যে বললাম গ্রুপ যেহেতু আছে, গ্রুপে পোস্ট দিলে যে কোনো ধরনের ইনফরমেশন পাওয়া যাবে, পরে পরে দেখবো যে আমরা ভিডিও প্রোভাইড করতেছি বাই স্টাডি রিলেটেড। যদি প্রভাকর আর হচ্ছে অনুজদা, ওরা তো এখন নতুন চায়নাতে, বলতে গেলে নতুন কি, প্রভাকর তো অনেক পুরনো হয়ে গেছে, তো ওনাদের আরো বেশি লেটেস্ট ইনফরমেশনগুলো ওনার ভালো মতো প্রোভাইড করতে হবে। আর জব মার্কেট নিয়ে যদি কোনো কোয়েশন থাকে, আমি অলওয়েজ প্রোভাইড করতে পারবো, বা কোনো আরো ইনফরমেশন যদি লাগে গ্রুপে পোস্ট দিবে। এই আমি একটা আরেকটা ছোট প্রশ্ন করতে চাই, এটা মনে হয় প্রভাকর দা উত্তর দিলে ভালো হবে, যেহেতু উনি 2-3 বছর ধরে আছেন অলরেডি। তো আসলে এই আমাদের সিএসটি থেকে যুগ্ম শিক্ষার্থীদের পরিমাণ কিরকম দাদা ওইখানে, আহ চায়নাতে এখন বর্তমানে কি পরিমাণ স্টুডেন্ট আছে? আহ আহ, যদি বলি আর কি, বাংলাদেশ থেকে যেরকম স্টুডেন্ট আছে, তো তুলনামূলক কম আর কি আমাদের যে জম্মু স্টুডেন্ট। তো আরেকটা হচ্ছে আপসাইডের যে ব্যাপারটা আর কি, যে জম্মু স্টুডেন্ট গুলো এখানে আছে আর কি, সবার সাথে তো খুব একটা বেশি যোগাযোগ হয় না, মানে দু একজন যার সাথে হয় বা জানি, ওরা যে খুব একটা বেশি সময় ইউটিলাইজ করে ওরকম না। কারণ হচ্ছে আমি একজনের সাথে কথা বলে জানতে পারছি যে ওর আন্ডারগ্রেড শেষ, কিন্তু হচ্ছে ওরকম কোনো চাইনিজ সার্টিফিকেট নাই বা এরকম নাই। তো চায়নাতে 4-5 বছর থাকার পরে যদি এরকম না থাকে বা এরকম একটা স্কিল গ্যাদার করতে না পারে, তাহলে এটা খুবই হচ্ছে একটা দুঃখজনক ব্যাপার আর কি। না। তো হুম, হুম, আমাদের আমাদের হায়ার স্টাডিজ এর মেন টার্গেট থাকা উচিত হচ্ছে আমাদেরকে কিভাবে নিজেদেরকে স্কিল বা ডেভেলপ করা যায় আর কি। যেমন চায়নাতে আসলে শুধুমাত্র যে চাইনিজ লাগবে ওরকম না। এখানে ইংরেজি কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ টুল আর কি। নিজেদেরকে হচ্ছে যে এখানে যে ইন্টেলেকচুয়াল, যে দেশের বিভিন্ন দেশের যে ইন্টেলেকচুয়াল মাইন্ড গুলো এখানে আসে, ওদের সাথে ফিট করতে গেলে বা ওদের থেকে শিখতে গেলে আমাদের কিন্তু হচ্ছে ইংরেজিতে কথা বলতে হয় ওদের সাথে। তো কজন হচ্ছে ইংরেজিতে কথা বলতে পারে, বিষয়টা হচ্ছে এরকম। তো হচ্ছে এগুলা কিন্তু হচ্ছে এখন তো এআই অনেক ডেভেলপ করছে, তো এগুলা হচ্ছে আমার মনে হয় পৃথিবীর যে কোনো প্রান্তে বসে হচ্ছে এগুলো শেখা যায় বা এগুলোর মাধ্যমে হচ্ছে নিজেদেরকে ডেভেলপ করা যায়। আর সেমই হচ্ছে কি বলবো, চাইনিজ সেম ব্যক্তিগতভাবে যদি কেউ যদি হচ্ছে এরকম গাইডেন্স বা হচ্ছে কোনো অ্যাডভাইস খুঁজে হয়তো বা দিতে পারবো, কারণ এখানে বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে যে হচ্ছে এআই হুম। দিয়ে কিভাবে ডেভেলপ করা যাবে, লার্নিংটা হচ্ছে কিভাবে স্মুথ করা যাবে আরো। কারণ আমরা যে সময় শুরু করছিলাম ওই সময় এআই ছিল না, হয়তো বা আমার ল্যাঙ্গুয়েজ লার্নিং এর যে জার্নিটা ছিল ওইটা আরেকটু স্মুথ হইতে পারতো ওই সময় ভাই, থাকলে। তো এটা বিষয়গুলো হচ্ছে পার্সোনালি এরকম পার্সোনালি আর কি আমার লাগবে আরো। এটা। হম। না, প্রভাকর তো প্রভাকর কিন্তু এজএসকে 6 পাস করছে, তার মানে আমাদের আমার চেনা মতে হাইয়েস্ট লেভেলে যারা চাইনিজ পাস এগুলা করছে তার মধ্যে ও একজন, এইচএস আমার কে চেনা সিক্স, মতে। সজীব আমরা যখন ছিলাম তখন তো না, এইচএস কে ইয়াও ছিল না, মানে 6 ছিল না, 5 পর্যন্ত ছিল। পায়ে পর্যন্ত। আর সুমেত তো, আপনার আনসারটা করতেছে, আমরা যখন 2016 সালে গেছি সে সময় আমরা জুম্মো ছিলাম প্রায় এদিক ওদিক মিলে 5-6 জন, এরকম হইতে পারে এদিক ওদিক মিলে। এখন মনে হয় আমার কাছে আমি যতদূর জানি 150 উপরে, হিউজ লেভেলে আপনার। তো অনেক। 17-18 পর থেকে হিউজ বাড়ছে, হিউজ। করোনাতে একটু ডাউন হয়ে গেছিল, পরে আর এখন বাড়তেছে আরো। অনেক অনেক অনেকে স্কলারশিপ নিয়ে গেছে, অনেকে নিজে সেলফ ফান্ডে গেছে, অনেকে ডিপ্লোমাতে গেছে, অনেকে পার্সিয়াল স্কলারশিপে গেছে। সো আমি মনে করি যে হিউজ, মানে খুবই ভালো লেভেল বাড়ছে। তো আরো ইন ফিউচার আরো অপরচুনিটি আসবে, কারণ চাইনিজ গভর্নমেন্ট চাচ্ছে বাংলাদেশ গভর্নমেন্টের সাথে আরেকটু সম্পর্ক ভালো করার জন্য, বিজনেস এখানে আরো এক্সপ্যান্ড করার জন্য চাইনিজ কোম্পানিরা। সো ওরা এখান থেকে অনেক স্টুডেন্ট ওখানে নিয়ে যাওয়ার একটা সুযোগ সুযোগ দেবে। সো যাদের ওভারঅল প্ল্যান আছে ইন ফিউচারের জন্য চিন্তা করে, কারণ একটা সময়
এখনই এশিয়া কান্ট্রি লিড দিচ্ছে হচ্ছে চাইনিজরা, পুরো ওয়ার্ল্ডে টেকনোলজিক্যালি কিছু কিছু। তো আমি বলছি এই অপরচুনিটি গ্রাব করার জন্য হচ্ছে চাইনিজ ল্যাঙ্গুয়েজ যদি আমরা শিখি, একটু ভালো মতো যদি পড়াশোনা করি, বা চায়নাতে গিয়ে হোক অথবা বাংলাদেশে বসে আমরা চাইনিজ ল্যাঙ্গুয়েজ শিখতে পারি। যাই হোক, এই স্কিলটা ব্যবহার করে আমি সকল ধরনের অপরচুনিটিগুলো পাচ্ছি, কারণ আমি চাইনিজ ল্যাঙ্গুয়েজ পারলে আমি চায়নাতে স্কলারশিপ অ্যাপ্লাই করলে আমাকে আগে প্রাধান্য দেবে, চাইনিজ কোম্পানিতে জব করতে চাইলে আমাকে প্রাধান্য দেবে। সো আমি বলবো ওভারঅল যাদের এরকম চায়না বেস মাইন্ড আছে, মানে ক্যারিয়ার করার প্ল্যান আছে, ওভারঅল বেস্ট হইতে পারে। না, ওই পার্সোনালি আমি যেটা বলছিলাম, আমিও চাইনিজটা এই আগামী 1 বছরের মধ্যে আমি শিখতে চাই আর কি। তো আসলে কিভাবে শুরু করবো আমি নিজেই বুঝতেছি না এখনো, কারণ মানে ওইটা শিখতে গেলে একটা স্পিকিং পার্টনার দরকার। তো বা অনুজদা, আপনার ইউনিভার্সিটিতে কি এরকম কোনো কন্ডিশন আছে নাকি যে হ্যাঁ আপনারও হ্যাঁ এইচএস আছে, কে পাশ করা লাগবে? এসএসকে 3 পাস করা আপনার লাগবে। ও, আচ্ছা, এইচএস কি 3 হলো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে। ওকে ওকে, পড়াশোনা করতে হবে। হ্যাঁ হ্যাঁ আরে আমার মনে কথা হয় বলতে থাকবেন হচ্ছে হাংজো। এসএসকে বিষয়টা আর কি, যে হচ্ছে নিজের প্রচেষ্টা যদি থাকে আর কি, এটা সম্ভব। কারণ আমার এক ফ্রেন্ড, ও 1.5 বছরের মধ্যে এসএসকে 6 পাস করছে আর কি, যেটা অনেকে অসম্ভব মনে করে, কিন্তু এটা সম্ভব। মানে শুধু পাস করার হ্যাঁ জন্য আগে, কিন্তু এসএসকে 6 পাস করা এটা মানে এনএস হচ্ছে চাইনিজ পারে। অনেকে আমার জাপানিজ ফ্রেন্ড আছে আর কি, এখানে ওরা এসএসকে 6 পাস কিন্তু হচ্ছে স্পিকিং তো ওভাবে পারে না। হুম। এরকম অনেকে আছে আর কি। তো বিষয়টা যদি হচ্ছে আহ একটা হচ্ছে যদি ব্যালেন্স থাকে আর কি, যে হচ্ছে হ্যাঁ, সবকিছু রিডিং রাইটিং বা এগুলো স্পিকিং ক্লিয়ার করতে আর আমি কি, বিষয়টা আমি ওরকম। অনুজদাকে বলবো যে এরকম হাংজো হচ্ছে একটা ওয়ান অফ দ্য বেস্ট প্লেস জানা, মানে খুব ভালো একটা সুন্দর জায়গা, আলিবাবার হেডকোয়ার্টার ওই জায়গায়, অনেক 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 ফরেন কোম্পানি আছে। তো আমি বলবো যে মাঝে মধ্যে আপনি ঘুরেন, ঘুরে কথা বললেন হ্যাঁ লোকাল পিপলের সাথে, ওখানকার মানুষগুলো অনেকটা ফ্রেন্ডলি, অন্যান্য সিটির মতো না। বেইজিং, হ্যাঁ হ্যাঁ। তারপর সাংহাই, হাংজো, গুয়াংজো এগুলো একটু ইন্টারন্যাশনাল সিটি বলা যায়, যার কারণে মানুষগুলো একটু ওপেন মাইন্ডেড। সো ঘুরে কথা বলেন লোকাল মানুষদের সাথে, একটু যদি বেশি কথা বলেন, ল্যাঙ্গুয়েজটা খুব ভালো লেভেল ইমপ্রুভ। হুম। হ্যাঁ, ওইটা আরেকটু যদি অ্যাড করি আর কি আমি সজীবদার সাথে, হুম। স্কিলটা হচ্ছে কিভাবে বেটার করা যায় এখানে। এখানে আমরা যারা জুম্ম বা হচ্ছে বাংলাদেশ থেকে যারা আছে আর কি, স্টুডেন্ট আসে কি করে হচ্ছে, যারা স্কলারশিপের স্টুডেন্ট হয়তো মাইন্ডসেট থাকে যে না আমি কিছু টাকা সেভ করে হচ্ছে ইন ফিউচারে কাজে লাগাবো বা হচ্ছে বাসায় পাঠাবো টাকা, সেজন্য কি করে নিজেদেরকে হচ্ছে রুমের মধ্যে বা হচ্ছে ডর্মের মধ্যে গুটিয়ে রাখে আর কি। তো এখানে আসে যদি হচ্ছে বাইরে না যায় বা হচ্ছে ঘোরাফেরা টুকটাক না করে, বা হচ্ছে যে বিদেশি বন্ধু আছে ওদের সাথে যদি নিজেকে হচ্ছে জড়িয়ে না রাখে, তাহলে হচ্ছে অনেক কিছু শেখা যায় না বা নিজেকে ডেভেলপ করা যায় না। তো কিছু টাকা সেভ করতে গিয়ে হচ্ছে এই যে মূল্যবান যে কিছু শেখার যে সুযোগ অপরচুনিটি, এগুলা মিস করতেছি। দিন শেষে হচ্ছে দেখা যায় যে টাকা সেভ করছে কিন্তু হচ্ছে খালি হাতে ফিরতে হচ্ছে। তো এক্স্যাক্টলি। বিষয়টা হচ্ছে এরকম আর কি। এক্স্যাক্টলি। নাইস। আমার কাছে খুব অনেস্টলি প্রায় তো শেষের দিকে, অনেকক্ষণ ধরে আসলে কথা আসলে কথা বলে শেষ হবে না, আমি তো প্রচুর কথা বলি, কিন্তু শেষ হবে না। তো এই জন্য বলবো যে গ্রুপটা যেহেতু আছে, সেটাই ইন সেটাই ফিউচারে বন্ধু। কোনো কারোর কোয়েশন থাকলে গ্রুপে পোস্ট করলে হবে, যে কোনো ধরনের কোয়েশন আমি আমার সাইড থেকে আমি ফ্রিতে আমি রিপ্লাই করবো। যারা চায়নাতে আছে আমি আরো কয়েকজনকে অ্যাড করবো গ্রুপে, যাতে ওনারা আরো ভালো রিপ্লাই দিতে পারে মতো, আনসার দিতে পারে মতো। আমরাও চাই চায়নাতে পড়াশোনা করুক, আমাদের একটা কমিউনিটি বিল হবে। যারা ইন্ডিয়াতে পড়াশোনা করুক, ওদের একটা কমিউনিটি আছে, আমরাও চাই আমাদের কমিউনিটি বড় হোক। কারণ যত আমরা কমিউনিটি বড় করতে পারবো, তত আমাদের অপরচুনিটি আসবে এক একজনের থ্রোতে, এবং আমরা বেশি আরো নতুন জিনিস এক্সপ্লোর করতে পারবো। এবং আরেকটা জিনিস আমি অ্যাড করতে চাই, একটা মামা বড় ভাই আছে, উনি ইউনিভার্সিটি টিচার চায়নাতে, চিনা ইউনিভার্সিটির ড্রয়িং। সো অনেকে অনেক ভালো ক্যারিয়ার করতেছে, এটা হচ্ছে সত্য কথা। অনেকজন হচ্ছে আমেরিকাতে চলে গেছে পিএইচডির জন্য, অনেকজন হচ্ছে পিএইচডি করতেছে, পিএইচডি করার পর হচ্ছে টিচিং প্রফেশনে যাবে, অনেক জুম্ম আছে এরকম। আশা করি কয়েক বছর ভিতরে আমরা এরকম আরো কয়েকটা জুম্ম আমরা লিস্টে পাবো। সো যাদের এরকম প্ল্যান আছে হায়ার স্টাডি করার জন্য বা এরকম চিন্তা ভাবনা আছে, আমি বলবো যে হাইলি এনকারেজ করবো যে চায়নাতে গিয়ে এরকম ইয়ে করার জন্য। আর এক্ষেত্রে যদি কোনো হেল্প লাগে, যে কোনো ধরনের হেল্প, আমি হেল্প করবো, মানে এই দিক দিয়ে কোনো ইনফরমেশন লাগলে গ্রুপে পোস্ট করলে হবে, ভাই আমার একটা হেল্প লাগতেছে, আমি আছি এরকম টাইপের। এইদিকে অনুজ ভাই আছে, প্রভাকর তো আছে, তো কোনো প্রবলেম হবে না আশা করি চায়না রিলেটেড যদি কোয়েশন। কারণ একটা ভিডিওতে আসলে সবকিছু কভার করা খুবই ডিফিকাল্ট, আমরাও ভুলে যাই আসলে কি বলতেছে। অনেকদিন এভাবে কথা বলা হয় না কম্পিউটারের সামনে আসলে, তো দেখা যায় যে কথা কিছু সজীব, বোঝা যায়। জি। সজীব ওই যে তারপর, ঠিক আছে হ্যাঁ, ওই আবারও বলছি আর কি, হ্যাঁ মানে এখানে যারা চায়নাতে এখনো ওই অনেকে আছে, বা আমরা যারা মানে ছিলাম আর কি, তো সব সময় অলওয়েজ ওয়েলকাম কেউ যদি জানতে চায় কোনো কিছু চায়না সম্পর্কে। তবে তোমার থ্রুতে গেলে আমার টাকা পয়সা নিও না, হ্যাঁ আবার বলছি। আমার তো আমি তো ঠিক এজেন্সি আছে। না মংলা, আমি তো এজেন্সি না। না, এক্সপিরিয়েন্স অনেক আছে তো এই জন্য বললাম আর কি তোমাকে। আর যে কোনো মানে চায়না ডেটা হেল্প লাগলে যে কোনো হেল্প করা যাবে আর কি গ্রুপের থ্রুতে। সো এটাই আর কি।
আমার সাইড থেকে এটা লাস্ট। কোনো হেল্প লাগলে গ্রুপে অলওয়েজ ওয়েলকাম। আমি চাই যে সবার মধ্যে মোটিভেশন থাকুক, ভাই আমরা সবাই, যেটা বললাম, আমি যদি যাইতে পারি এলাকার থেকে, প্রত্যন্ত এলাকার থেকে, টাকা পয়সা নাই করে, ঠিক আছে, যে কেউ যাইতে পারবে, এই মোটিভেশনটা রাখতে হবে, শুধু চায়না না, যে কোনো দেশে। সজীব, তুমি তো বললা আর কি তোমার এলাকার বিষয়। আমি তো এলাকার কথা বলি না, আমার এলাকা হচ্ছে, হ্যাঁ, কিন্তু আমার 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 এলাকা আবার দেখো, আমার আমার কিন্তু আমার এই গত 1 বছর আগে কারেন্ট আসছে, ঠিক আছে। না, আমাদের আমাদের লংগদু উপজেলা তো সবাই শুনছে, লংগদু গণহত্যা কত কিছু হয়েছে, আমি হচ্ছে ওই এলাকার মানুষ, এলাকার ভিতরে আরো। তো বলবো যে এরকম যে মোটিভেশন রাখা সবার, যে আমরা যারা এখানে কথা বলছি সবাই পড়াশোনা যেহেতু করছে অনেকে, এমন হইতে পারে আমিও ইন ফিউচার আবার পড়াশোনার জন্য আসতে পারি চায়না বা অন্য দেশে যাইতে পারি। তো যেহেতু জব করছে একটা সার্টেন টাইম বা করতেছি, তো বলবো যে সবার মানে একটা লক্ষ্য উদ্দেশ্য থাকা দরকার, আমরা আরো কিভাবে আরো ভালো ভালো পজিশনে যাইতে পারি। তো এই সুযোগগুলোকে কাজে লাগানো আরো বেশি করে, এবং এই সুযোগগুলো কাজে লাগানোর পর আমরা আমাদের সাইড থেকে উম, জাতির জন্য, স্পেশালি আমাদের কমিউনিটির জন্য আরো কন্ট্রিবিউট করতে পারি কিনা, এই জিনিসগুলো আর একটু ফোকাস করা ইন ফিউচারে। সো আমি বলবো যে এটাই, যে গ্রুপের মাধ্যমে কোনো ধরনের, আমি খুবই মানে খুশি যে গ্রুপটা আসলে ক্রিয়েট করা হয়েছে, কারণ খুবই চ্যালেঞ্জিং, কারণ একজনের জন্য টাইম দেওয়াটা আসলে মানে ইনফরমেশন শেয়ার করা অনেক চ্যালেঞ্জিং, কারণ জব পাশাপাশি এগুলো করার টাইম হয় না অ্যাকচুয়ালি। তো আমাদের গ্রুপ যেহেতু হয়ে গেছে, আমরা একটা কমিটি বিল করতেছি। সো ইনফরমেশন, নলেজ সবকিছু হচ্ছে শেয়ার করা একটা বিশাল একটা সুযোগ আছে এটাতে। তো যাদের প্ল্যান আছে হায়ার স্টাডির জন্য, ওয়েলকাম। আমরা একদম শেষে। তো আমরা মনে হয় এখন আমাদের লাইভ আমাদের লাইভটা মনে হয় আমরা এখন শেষ করে দিব। দীর্ঘ আলোচনা আসলে হলো। তো আমরা আশা করি, আসলে সজীব দা যেটা বললেন যে আসলে একটা ভিডিওতে আসলে পুরা জিনিসটা কভার করা আর খুবই কঠিন। তো যাদের হচ্ছে পরবর্তীতে আরো ধরনের নানা ধরনের হেল্প লাগবে, দাদারা এখানে আছেন। তো আমরা বলবো যে আমরাও চাই আসলে সিএসটি হায়ার স্টাডিজ গ্রুপটাকে আরো গ্রো হোক। সেটা শুধু চায়না বা ইন্ডিয়া না, এবং পৃথিবীর সব দেশগুলোতে যেগুলো হায়ার স্টাডিজ এর জন্য খুবই লুক্রেটিভ দেশ যেগুলাকে বলা হয়, আমরা সব দেশগুলোই আসলে আস্তে আস্তে বলবো যে গ্রাজুয়ালি আমরা কভার চাই করা আসলে হবে। সিএসসি হায়ার স্টাডিজ গ্রুপটাকে আরো গ্রো হোক, ধন্যবাদ সবাইকে। চায়না বা ইন্ডিয়া না, এবং পৃথিবীর সব দেশগুলোতে যেগুলো হায়ার এতটুকুই। স্টাডিজ এর জন্য আমার মনে খুবই হয় যে আমরা প্রোগ্রাম লুক্রেটিভ এখানেই দেশ শেষ করলে যেগুলোকে ভালো বলা হবে। হয়, আমরা সব দেশগুলোই আসলে আস্তে আস্তে আচ্ছা, ঠিক আছে, আরেক gradually সময় cover করা হবে। আর এক কথা সময় হবে। কথা হবে, বাই বাই, কম হ্যাঁ। ঠিক আছে। সজীব, থ্যাংক ইউ। কথা হবে থ্যাংক না। ইউ প্রভাকর দা, সমেত দা, সুলভ দা, সজীব দা, অনুজ দা। উসাইদা, লাইভ উসাইদা।